আরে তোর মতো মেয়েকে কে ভালোবাসতে যাবে? আমার মতো ছেলে তো তোর মতো গুন্ডি বদমেজাজে অহংকারী মেয়েকে কোনোদিন ভালোবাসবে না। তোকে আগেই মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে না আমার সম্পত্তিকে ভালোবাসতে চেয়েছিলি। মনে আছে যখন তোর 3 বান্ধবীকে সাথে নিয়ে সব বলছিলি? সব শুনেছি আমি। ওসব সেই দিন রাগের মাথায় বলেছি। আর তোমাকে নাকি রিয়া অনেক ভালোবাসে, তাই রিয়াকে ভুল বোঝানোর জন্য সেই দিন এই সব বলেছি আমি, বিশ্বাস করো তুমি। আমি তোর সাথে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে চাই না। এখনই তুই নাকি আর সোনালীকে ছেড়ে দে বলতেছি। যদি না ছাড়ি কি করবি তুই? কোনো কথা নাই, সাদিয়ার 2 ভাইকে মারা শুরু করে দিলাম। ওদের মারা দেখে সাদিয়ার ভাইদের গুন্ডাগুলো আমাকে মারতে আসলে তাদেরকেও একই ভাবে মারা শুরু করে দিলাম। সাদিয়া তো এসব দেখে পুরো অবাক হয়ে গেল। তার নিজেকে বিশ্বাস করতে পারতেছে না। আমি এসব কোথা থেকে শিখলাম? যে ছেলে বোকা ছিল, কোনোদিন কাউকে তো মারা দূরের কথা, মারার নাম পর্যন্ত মুখে তুলে নাই, আজ সে এভাবে সবাইকে একাই পিটুনি দিতেছে। বাপ বাপকেও ছাড়ে না। এতদিন সাদিয়ার বাবা সবার সামনে ভালো মানুষ সেজেছিল, আজ তার সবার সামনে উঠে এসেছে। এতদিন ভালো মানুষের আড়ালে যে খারাপ মানুষটা ছিল, আজ তার শহরের মানুষ জেনে গেছে। আমি আর পুরো 10 দিন কলেজে যাইনি। প্রতিদিন 3টা অফিসে যাওয়া আসা করা লেগেছে আমার। সেই সকালে বের হই আর রাতে করে বাসায় ফিরি। বাবার ভাইয়া দেশে থাকলে এমন হতো না। ওনারা তো অস্ট্রেলিয়া চলে গেছে অফিসের কাজে। তাই আমার এত ব্যস্ততা। আমি এই 10 দিনে একবারের জন্য সাদিয়া বা তার পরিবারের কোনো খবর পাইনি। সত্য বলতে এত ব্যস্ত ছিলাম যে ওদের কোনো খবর নেওয়ার সময়টাও পাইনি। তাই চিন্তা করলাম আজ অফিস থেকে ফেরার পথে সাদিয়ার বাসায় যাব। অফিস শেষ করে রাত 10টার দিকে সাদিয়ার বাসার সামনে গেলাম। গিয়ে দেখি ওদের বাসার গেটে অনেক বড় একটা তালা ঝোলানো। আশেপাশে কাউকে দেখতেও পারতেছি না, আর ওদের বাসার লাইটও অফ করা। আমি সেখানে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করলাম, কিন্তু কারো কোনো সন্ধান পেলাম না। তাই বাধ্য হয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ভাইয়ার বাবা চলে এসেছে। বাবা চলে এসেছে যে, কাজ কি শেষ? আরও কয়েকদিন থাকা লাগতো, কিন্তু তোর ভাইয়া সেখানে গিয়ে এক মুহূর্তের জন্যও বসে থাকিনি। যত সমস্যা ছিল সব সমাধান করে দিয়েছে। ভাইয়া তুই কি কাল থেকে আবার অফিসে যাবি নাকি? হ্যাঁ রে, যেতে হবে। বুঝতেই তো পারছিস, আমি না গেলে কত সমস্যা হবে। আর এই কয়দিনে কি অফিসের সবকিছু ঠিকঠাক আছে? থাকবে না কেন? এই 10 দিন তো আর কম পরিশ্রম করলাম না। ছোট ভাইয়া, আর এত কাজ করে কি করবি? এবার ভাবিকে ঘরে তোল না। এখনো সেই সময় আসে নাই। সময় হলে কাউকে কোনো বলতে হবে না। আর সোনালি তো বর্তমানে মুম্বাই আছে, সে না আসলে কি আর বিয়ে হবে বলো? দেখবো এবার সোনালি আসলে বিয়ে করিস কিনা। তোমাদের আর বলতে হবে না, সব তো তোমাদের কথা মতোই করতেছি, তাই না? হয়েছে হয়েছে, অনেক কথা বলেছ। সবাই এবার যে যার রুমে যাও, আর তৃপ্তি তুই শামীমকে খেতে দে। আচ্ছা ঠিক আছে মা। সবাই যে যার রুমে চলে গেল। আমি রুমে গিয়ে পোশাক পাল্টে ফ্রেশ হয়ে নিচে খেতে আসলাম। রীতি আমাকে খাবার তুলে দিতেছে, আর আমি আমার মতো করে খেয়ে নিচ্ছি। ভাইয়া, সাদিয়ার কি দেমাগ এখনো কমে নাই? না রে, এখনো কমে নাই। আমি বলি কি, সাদিয়ার চিন্তা আর করিস না, ওকে ওর মতো করে থাকতে দে। যখন বাস্তবতাটা বুঝতে পারবে তখন দেখবি তার গুন্ডামি অহংকার সব নিমিষেই শেষ হয়ে যাবে। অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি। তবে এবার আমাকেই কিছু একটা করতে হবে। আর আজ সাদিয়ার বাসায় দেখলাম বড় তালা ঝোলানো। কেন রে ভাইয়া? আমি তখন তৃপ্তিকে সেদিনের সব কথা বলে দিলাম। কি বলিস তুই? সাদিয়া সোনালীকে মারার জন্য তুলে নিয়ে গিয়েছিল? একটা মেয়ে কতটা খারাপ হতে পারে তা সাদিয়াকে না দেখলে বোঝা যেত না। নে হয়েছে, আমার খাওয়া শেষ। সবকিছু পরিষ্কার করে নিজের রুমে চলে যা। আচ্ছা। আমি রুমে চলে আসলাম। এসে সিগারেট জ্বালিয়ে ব্যালকনিতে গিয়ে যে চেয়ারে বসে পড়লাম। আজ কেন যেন খুব ভয় হচ্ছে সাদিয়াদের আবার নতুন করে কোনো হলো না তো। আর ওদের গেটে কেনই বা তালা দেওয়া, কিছুই বুঝতেছি না। কালকে একবার কলেজে যেতে হবে, তাহলে কোনো না কোনো পথ খুঁজে পাবো। আর সাদিয়ার দেখাও পাবো আমি। আরো কিছুক্ষণ সাদিয়ার কথা ভেবে রুমে চলে গেলাম ঘুমাতে। সকালবেলা হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হলাম। আজ কয়েকদিন থেকে কলেজে আসি না, তাই আজ আসলাম, দেখি কি হয়। আমি কলেজে গিয়ে আগে সাদিয়ার খোঁজ করতে থাকলাম, কিন্তু সাদিয়াকে কোথাও পেলাম না। তাই বাধ্য হয়ে ক্লাসে চলে গেলাম। আগে থেকে ক্লাসে ইতি বাসায় এসেছে, আমি ওদের পাশে গিয়ে বসলাম। কিরে বিজনেসম্যান, আজ কলেজ আসলি হঠাৎ করে যে? কেন, আমি কি কলেজ আসতে পারি না? তা কি মানা করেছি নাকি? এখন তো অনেক বড় একজন বিজনেসম্যান হয়ে গেছিস, তাই আর কি। আচ্ছা ইতি, বিজনেসম্যান ছেলেদের পড়াশোনা করার কোনো প্রয়োজন আছে? কেন রে? এই যে বাবার এত টাকা পয়সা, এদের ছেলে মেয়ে ভবিষ্যতে বাবার বিজনেস দেখাশোনা, আরো পড়াশোনার দরকার কি?
না করলেও তো এরা বাবার বিজনেস দেখাশোনা করবে। তো এরা তো পড়াশোনা করেও কোনো চাকরি করবে না, তাই না? আরে অনেক সুন্দর একটা কথা বলেছিস তুই, আমার মাথায় তো আসেনি এই কথাটা। বেশি বুঝিস কেন? পড়াশোনা না থাকলে কি বাবার বিজনেস কেউ দেখাশোনা করতে পারবে? পড়াশোনা আর অভিজ্ঞতা না থাকলে বিজনেস আর বিজনেস থাকবে না, চায়ের দোকান হয়ে যাবে, বুঝলি? এর মাঝে ম্যাডাম ক্লাসে ঢুকে ক্লাস করানো শুরু করে দিল। সব ক্লাস শেষ করে বের হলাম। বের হয়ে চোখ দিয়ে চারিদিকে শুধু সাদিয়াকে খোঁজ করতে থাকলাম, কিন্তু সাদিয়াকে কোথাও পেলাম না। কিরে এভাবে চোখ দিয়ে কাকে খুঁজতেছিস? আজ সাদিয়াকে কেন যেন দেখতেছি না। প্রতিদিন তো আমার কাছে এসে ভালোবাসি ভালোবাসি বলে, আজ দেখতেছি না যে। আর সাদিয়া তো প্রায় 10-11 দিন কলেজে আসে না। কেন আসে না? তা কেমন করে বলবো? আর ওই খারাপ মেয়েটা কলেজে এসে বন্ধ করে দেওয়াতে দেখ সবাই কেমন স্বাধীনভাবে চলাফেরা করতেছে। সেটাও ঠিক। আচ্ছা চল তোরা। সেখান থেকে বাসায় চলে আসলাম। বিকেলে আমি সাদিদের বাসার কাছে গেলাম। আজও তালা লাগানো, কিছুই বুঝতেছি না। আশেপাশে তেমন কোনো মানুষ নেই যে জিজ্ঞেস করবো কি হয়েছে। হতাশ হয়ে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। এভাবে প্রায় 5 দিন কলেজ আসা যাওয়া আর বিকালে সাদিয়ার বাসার সামনে যাওয়া, কিন্তু সাদিয়ার কোনো খোঁজ পেলাম না। তাকে প্রতিদিন খুঁজতে থাকলাম, কিন্তু পেলাম না। তাই সেদিন বাধ্য হয়ে ঢাকা শহরের সব বারে সাদিয়াকে খোঁজ করতে গেলাম, কিন্তু সেখানেও সাদিয়াকে পেলাম না। পরদিন কলেজে গিয়ে দেখি সাদিয়ার গুন্ডি বান্ধবীগুলো আজ এসেছে, তাই আমি ওদের কাছে গেলাম। কেমন আছো শামীম? তোমাকে কত খুঁজেছি, কোথাও পেলাম না। আমাকে কেন খুঁজেছো তা কি জানতে পারি মিস রিয়া? সত্যি বলতে আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। হোয়াট? সত্যি তোমাকে অনেক ভালোবাসি। দেখো শামীম, আমি সাদিয়ার মতো না, তোমাকে সব সময় ভালোবেসে যাব। আমি সবকিছু উজাড় করে ভালোবাসবো। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? সাদিয়া শুনলে তোমার কি করবে তা ভেবে দেখেছো? আমার এমন কথা শোনার 3 জন হাসতে থাকলো। আমি তার হাসার কোনো কারণ খুঁজে পেলাম না। শোনো মিস্টার শামীম, সাদিয়া এখন পথের ফকির। তোমার ভালোবাসা পাবার সে কোনো যোগ্যতাও রাখে না। মানে? শোন, আমি বলি, সাদিয়াদের এখন আর কিছুই নেই। না টাকা, না বাড়ি, না গাড়ি, না তার বাবা ভাইয়ের কোনো ক্ষমতা। আমি তোমাদের কোনো কথার মানেই বুঝতে পারতেছি না। কি বলতেছো তোমরা এসব? সাদিয়ার ভাইয়ার সোলাইমানের হত্যার জন্য জেলে, আর তার সোলাইমানের স্ত্রী আর একটা মেয়েকে নাকি অপহরণ করে খুন করতে চাইছিল। আর দুর্নীতি দমন কমিশন ওদের সব কিছু জালিয়াতি পেয়েছে, তাই ওদের বাসা থেকে বের করে দেয় আর ওদের সব সম্পত্তি সরকারের ঘরে চলে যায়। এমনকি সাদিয়ার বাবাকে মারার জন্য সাধারণ জনতা ওদের বাসায় হামলা করে। এসব কিছু সহ্য করতে না পেরে সাদিয়ার বাবা ব্রেন স্ট্রোক করে। এখন তিনি প্যারালাইজড। বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। সাদিয়া যে ওর বাবার চিকিৎসা করবে তার কোনো টাকা তার কাছে নাই, তাই সে এখন কলেজে আসে না। চাকরির জন্য সব দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে। আর ওর ভাইদের নিশ্চিত ফাঁসি হবে। সাদিয়া অবশ্য আমাদের কাছে ধার সাহায্য চাইতে এসেছিল, লাথি মেরে তাড়িয়ে দিয়েছি। আমরা কোনো গরিব ছোট লোকের সাথে বন্ধুত্ব করি না, বুঝলেন মিস্টার শামীম? তাই তো বলি, এখন সাদিয়াকে ভুলে গিয়ে আমার সাথে প্রেম করো। আমার বাবার অনেক টাকা পয়সা আছে, যা সব তোমার নামে করে দেব। আর বিয়ের পর দুজনে হানিমুনে সুইজারল্যান্ড যাব। তার আগে যদি হানিমুনে যেতে চাও তবুও রাজি আছি। আমি ঠাস ঠাস করে রিয়ার গালে থাপ্পড় বসিলাম। আমাকে দেখে কি তোদের প্লেবয় মনে হয়, নাকি তোদের মতো মুখোশধারী পতিতা মনে হয়? হোয়াট ইউ মিন? আই মিন ইউ আর এ কল গার্ল। কি? আমাকে তুই পতিতা বলিস? তোকে আমি আজ মেরেই ফেলবো। আমাকে যখন রিয়া মারতে আসবে তখন ওর হাত ধরে ঠাস ঠাস করে আরো একটা দিলাম। এই, তোরা ধনির দুলালি হতে পারিস, কিন্তু ভালো মেয়ে না। তোরা রাতে রাতে যে ছেলে নিয়ে হোটেলে ফুর্তি করিস তা জানি। কোনো ভদ্র ঘরের মেয়ে নিশ্চয়ই একাধিক ছেলের সাথে এমন করে না। আর ফার্দার তোদের 3 জনের একজনে যদি আমার সামনে এসেছিস তো তোদের খবর করে ছেড়ে দেবো, এই বলে দিলাম। আমি সেখানে আর না থেকে ক্লাসে চলে এসেছি। রিয়া আর ওর বান্ধবীর কথা শুনে ভালো লাগলেও কিন্তু রিয়ার আমাকে ভালোবাসার কথা একটুও ভালো লাগলো না। ক্লাসে একটু হাসি খুশি থাকলাম, তার কারণ তো বুঝতে পেরেছেন। আমি ক্লাস শেষ করে বাসায় গেলাম। আমি এখন আর কলেজে না গিয়ে অফিসে যাই, আর সময় পেলে সাদিয়াকে খুঁজি, কারণ আমি চাই না সাদিয়াকে অন্য কেউ সাজা দিক, কিংবা সাদিয়া এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নেই। সাদিয়াকে যা করার আমি করব। তো সেদিন অফিস শেষ করে রাতে বাসায় ফিরতেছি, হঠাৎ সাদিয়ার মতো একজনকে দেখে গাড়ি থেকে নেমে মেয়ের কাছে গেলাম। কিন্তু আমি যেতে যেতে সাদিয়া মানে মেয়েটা চলে গেল। কিন্তু সাদিয়ার এই কি হাল! এমন পোশাক তো সাদিয়াকে কোনোদিন পরা দেখিনি। সাদিয়া সাধারণ একটা সালোয়ার পরেছে,
আড়না দিয়ে মাথা বুক ঢাকা, যে একটা গ্রামের মেয়ে বা গরিব ঘরের মেয়েগুলো পরে। সাদিয়ার হাতে ফাইলের মতো কিছু দেখলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। একটুর জন্য সাদিয়ার হাতছাড়া হয়ে গেল। গাড়িতে 3-4টা ঘুষি মারলাম। পরের দিন অফিসে গেলাম, গিয়ে অফিসের কাজ করতেছি। তো কাজ প্রায় শেষের দিকে। আজ একটু গতকালের জায়গায় যাব সাদিয়াকে খোঁজ করার জন্য। আমি যখন অফিস থেকে বের হবো তখন দেখি সিকিউরিটি গার্ড একটা মেয়েকে কি যেন বলে চলে যেতে বলতেছে, আর মেয়েটা বারবার হাত জোর করে অনুরোধ করতেছে। তাই আমি সিসিটিভি মনিটরটা আবার কারো কাছে করলাম। আরে এ তো সাদিয়া। সিকিউরিটি গার্ড একটু রাগ দেখালো আর সাদিয়ার সাথে চলে যেতে হলো। আমি সাথে সিকিউরিটি গার্ডকে ফোন করে সাদিয়াকে অফিসের ভেতরে নিয়ে আসার কথা বললাম। আমি ক্যাবিন ছেড়ে ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজারকে বললাম, এখন একটা মেয়ে হয়তো এখানে চাকরির কথা বলতে আসবে, তাকে বলবেন চাকরির জায়গা ফাঁকা আছে, তবে চাকরিটা হলো আমাদের অফিসের বসের পিএ এবং দেহরক্ষীর। আর সে যদি রাজি হয় তাহলে তার দ্বারা এগ্রিমেন্ট পেপারে সই নিয়ে নেবেন এবং তাকে বলবেন আমরা না চাইলে সে যেন চাকরি ছেড়ে দিতে পারে না এবং বসের সব কাজ করে দিতে হবে। আর সে যদি চাকরি ছাড়তে চায় তাহলে তাকে 10 কোটি টাকা জরিমানা দিতে হবে। আমি আমার কেবিনে এসে সিসিটিভি ফুটেজ, ম্যানেজার এবং সাদিয়ার কথোপকথন দেখতেছি। দেখুন ম্যাডাম, এই চাকরির জন্য 100 মেয়ে রাজি আছে, কিন্তু তার মধ্যে আপনাকে কেন নিব বলুন তো? স্যার, চাকরিটার আমার অনেক প্রয়োজন এবং আমার বাবা অনেক অসুস্থ। আর সবচেয়ে বড় কথা, আমাদের ঘরে আজ 3 দিন থেকে খাওয়ার মতো কিছু নাই। প্লিজ স্যার, চাকরিটা আমাকে দিন। আরে আরে করছেন কি? প্লিজ এইভাবে কান্না করবেন না। ঠিক আছে, আপনাকে আমরা চাকরি দিব, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। আপনাদের সব শর্ত মানতে রাজি আছি আমি। প্লিজ স্যার, আমাকে চাকরিটা দিন। তাহলে শুনুন, প্রতিদিন অফিসে শুরু হওয়ার 10 মিনিট পূর্বে অফিসে আসতে হবে। আমাদের বস যা করতে বলবে তাই করতে হবে। কাজে যেন ফাঁকিবাজি চলবে না, আর নিজের ইচ্ছা মতো ছুটি কাটাতে পারবেন না। অফিস থেকে বস যাওয়ার পর আপনার ছুটি। অফিসের কাজে বাইরে কোথাও যেতে হলে আপনাকে বসের সাথে যেতে হবে। আপনি চাইলে চাকরি ছেড়ে যেতে পারবেন না, এবং আপনি যদি চাকরি ছেড়ে যান তাহলে 10 কোটি টাকার জরিমানা বা 5 বছরের জেল। পারবো স্যার, সব পারবো, আমি রাজি আছি। ভেবে বলছেন তো? পরে কোনো অজুহাত দেখাতে পারবেন না। সব ভেবে বলতেছি। তাহলে এই বন্ড পেপারে আপনার সই দিন। সাদিয়ার সাথে সাথে বন্ড পেপারে সই করলো। আর কাল থেকে আপনি অফিসে জয়েন করতে পারেন। আর হ্যাঁ, আপনি বসের পিএ এবং তার দেহরক্ষী, বুঝলেন? শুনুন, কাল থেকে ভালো পোশাক পরে আসবেন, বুঝেছেন? জি স্যার, বুঝেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। কত জায়গায় যে চাকরির জন্য গিয়েছি, কোথাও পাই নাই, তাড়িয়ে দিয়েছে। আজ অনেক দিন থেকে একটুও জন্য শান্তি পাই নাই স্যার। আপনাকে যে কি বলবো স্যার, আপনি সত্যিই মহান। আর আমি কিছু করিনি, যা করার আমাদের বস করেছে। ধন্যবাদ বা যা কিছু দেওয়ার বসকে দিন। আপনাদের বস কোথায়? ওনার পা ছুঁয়ে সালাম করতাম। কাল তো অফিসে আসুন, তখন বসকে দেখতে পারবেন। আর হ্যাঁ, আপনার বেতন বস ঠিক করবে। আপাতত আমি কিছুই বলতে পারবো না। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি। সাদিয়া চলে যাওয়ার পর ম্যানেজার বন্ড পেপার আমাকে দিয়ে চলে গেল। আমি এবার পুরাই মিশের সওদাগরের মতো শয়তানে হাসি দিতে থাকলাম। উঠো, এবার পাহাড়ের নিচে এসেছে। এবার বুঝবে অহংকার যে পতনের মূল কারণটা টের পাবে। আমি অফিস থেকে বের হলাম, বের হয়ে সাদিয়ার পিছু নিলাম। আজ প্রচন্ড রোদ উঠেছে, গা পুড়ে যাচ্ছে রোদের তাপে। আর এদিকে সাদিয়া ঘেমে একাকার। যে কখনো পায়ে হেঁটে কোথাও যায়নি, সে মেয়ে আজ হেঁটে হেঁটে যাচ্ছে। সাদিয়া কিছু দূরে যাওয়ার পরে একটা দোকানে গেল, আমি আড়ালে থাকলাম। ভাই, একটু পানি খাওয়াবেন? টাকা আছে তো? টাকা কেন? আপনাকে কি ফ্রিতে খাওয়াবো নাকি পানি? এই শহরে বিনা টাকায় প্রস্রাব করার জায়গা নাই, আর উনি আসে পানি খেতে, জানতো? ভাই, কলাটা শুকিয়ে গেছে, দেন না পানি। আমার কাছে টাকা থাকলে দিতাম আপনাকে। ভিখারি নাকি যে 2 টাকাও সাথে নাই? আমি বিনা টাকায় পানি খাওয়াতে পারবো না। যত সব পাগল ছাগল ভরে গেছে দেশটা। সাদিয়া আর কোনো বলতে পারলো না, মাথা নিচু করে সেখান থেকে সাদিয়া চলে গেল। আজ সাদিয়া বুঝেছে গরিবদের অপমান করার ফল। কেন গরিব মানুষগুলো হাত পেতে কারো কাছে ভিক্ষা চায়। এই সাদিয়াও কোনো একদিন এরকম আচরণ করেছিল গরিবদের সাথে। আমি দোকান থেকে 1 বোতল পানি কিনে একটা ছোট বাচ্চাকে দিয়ে সাদিয়ার কাছে পাঠালাম। আপামনি নেন, পানি খান। তুমি কেমন করে জানলে আমার পানি পিপাসা পেয়েছে? ওই যে ভাইজান, উনি দিল। সাদিয়া বাচ্চাটার হাতের দিক বরাবর তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কেউ তো নাই এখানে। এখনই তো ছিল,
উনি পানির বোতল আর আমাকে 50 টাকা দিল যেন পানির বোতল আপনাকে দিই আমি। তুমি চেনো তাকে? না আপা, এই নিন পানির বোতল, আমি গেলাম। বাচ্চাটা সাদিয়াকে পানির বোতল দিয়ে চলে গেল আর সাদিয়া চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো কে হতে পারে তাকে পানি দিল। সাদিয়া যখন দেখলো কেউ নাই তখন সে পানির বোতলের মুখ খুলে ঢক ঢক করে পানি খেতে থাকলো। সাদিয়াকে দেখে মনে হচ্ছে কত বছর যেন পানি খায়নি। এই সাদিয়া কোনো একদিন হাজার হাজার টাকা নষ্ট করে মদ বিগিয়ার গাঁজা পেন্সিল খেয়েছিল। সাদিয়া আবার হাঁটা শুরু করলো, আমিও তার পিছু পিছু যেতে থাকলাম। সাদিয়া একটা গলি দিয়ে বস্তির মধ্যে ঢুকলো। বস্তিটা অনেকটা নোংরা, তবু আমি গেলাম। সাদিয়া একটা ছোট টিন শেডের ঘরে ঢুকলো। কিরে মা, কোথায় গিয়েছিলি তুই? মা, আমি না একটা চাকরি পেয়ে গেছি, আর আমাদের কষ্ট থাকবে না। সাদিয়ার এমন কথা শুনে ওর মা সাদিয়াকে জোরে ধরে কান্না করতে থাকলো। কি হলো মা, কান্না করতেছো কেন? তুমি কি খুশি হওনি? খুশি হয়েছি মা, তবে আজ আমাদের এমন পরিণতির জন্য তোর বাবা ভাই দায়ী। আমি তাদের কত মানা করেছিলাম এসব পাপ কাজে নিজেদের জড়িও না, কিন্তু আমার কথা শুনলো না, আর সাথে সাথে তোকেও ওদের মতো করে ফেললো। যে মেয়ে কোনোদিন বাসায় একটা চামচ ধরতো না, আমি তাকে খাইয়ে দিতাম, সেই মেয়ে আমার চাকরি করবে। মা, দোষ আমারও আছে। আমি ভালো পথটা বেছে না নিয়ে খারাপ পথটা বেছে নিয়েছিলাম। আচ্ছা, যাকে তুই ভালোবাসিস তার কি দেখা পেয়েছিস? না মা, পাইনি দেখা। আর দেখা পেয়ে বা কি করব? আমি ওর সাথে যা করেছি তাতে জীবনেও সে আমাকে মেনে নিবে না। সবচেয়ে বড় কথা, ওরা কোথায় আর আমরা এখন কোথায়? তুই না বলতি তোকে সে খুব ভালোবাসে, দেখবি ঠিক মেনে নিবে। মা, মেনে নিত যদি না আমি আমার খারাপ বান্ধবীগুলোর কথা মতো কাজ না করতাম। জানো মা, আমি না যেই দিন ওকে মেরে দূরে ফেলে দিয়ে আসি সেই দিনই মনে হয়েছিল আমার জীবন থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। মা, যখন ওকে আবার ফিরে পেলাম তখন আমার বান্ধবী রিয়া তাকে নাকি ভালোবেসে ফেলেছে। তাই তখন বুদ্ধি করে ওদের বলি শামীমকে আবারও ভালোবাসার ফাঁদে ফেলে ওর সব সম্পত্তি নিজের করে নিব। কিন্তু মা, বিশ্বাস করো, এইসব আমার মনের কথা ছিল না। এইসব আমি রিয়াকে বোঝানোর জন্য বলেছিলাম, যাতে শামীমকে সে না চায় আর আমাকে সঙ্গ দেয় ওকে পাবার। শামীম কি তোকে আর সত্যি ভালোবাসে না? জানি না মা, তবে মা, আমি না এখন প্রতিনিয়ত শামীমকে মিস করি। জানো মা, শামীম না অনেক ভালো ছেলে। আমি যখনই কোনো ভুল কাজ করতে যেতাম তখনই আমাকে সে বোঝাতো, কিন্তু আমি ওর কথা শুনতাম না। উল্টো আমি তাকে খারাপ বানালাম, ওর পরিবারের কাছে ওকে ধর্ষক বানালাম, পরিবার থেকে আলাদা করেও দিয়েছিলাম। মা, বিশ্বাস করো, আমি না তখন বাবাকে অপমান করার প্রতিশোধের আগুনে অন্ধ ছিলাম। তুই যা করেছিস এতে মনে হয় না কোনো পাঠক পাঠিকা শামীমের সাথে তোকে মেনে নেবে। আমি বলি কি, তুই শামীমকে খুঁজে বের কর, আর পাঠক পাঠিকারা সবার মন জয় কর। দেখবি এই পাঠক পাঠিকা তোকে শামীমের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মা, অনেক পাঠক পাঠিকা তো বলেছে শামীম যেন আমাকে আপন না করে নেয়। আমি এখন কি করব তুমিই বলো? মানুষ তো ভুল করে, আর আমি তো আগের মতো নাই। আমি মানি প্রথমে আমিও ভুল করেছি, কিন্তু এখন তো ভুল বুঝতে পারতেছি। জানো মা, শামীম সোনালি নামে একজনকে ভালোবাসে, আর কিছুদিন পর নাকি তার বিয়ে ওই মেয়েটার সাথে। তুমি বলো তো মা, কোনো বাঙালি মেয়ে কি তার মনের মানুষের ভাগ অন্য কাউকে দিতে পারে? ধৈর্য ধর মা, দেখবি আল্লাহ সব ঠিক করে দিবে। তোর এখন কাজ হবে শামীমকে খুঁজে বের করে ওর কাছে ক্ষমা চাওয়া, আর তো ভালো মানুষ হওয়া খবরটা জানা। সেটা তো করব আমি মা, আর দেখব পাঠক পাঠিকারা আমাকে আর কত কষ্ট দিতে বলে। আচ্ছা মা, ঘরে কি কোনো খাবার নাই? না রে মা, কিছুই নাই। আচ্ছা মা, আমি তাহলে ফ্রেশ হয়ে বাবার কাছে হাসপাতালে যাই, রাতে এসে কথা হবে। সাদিয়া ফ্রেশ হতে চলে গেল। যে কখনো না খেয়ে থাকতে পারে না, আর সেই মেয়ে কতটা অনাহারে আছে। আমি ড্রাইভারকে ফোন করে বাজার করে এখানে আসতে বললাম, আর সাদিয়া ফ্রেশ হয়ে চলে গেল। কিছুক্ষণ পর ড্রাইভার বাজার নিয়ে আসলো।
আমি ওকে দিয়ে বাজার সাদিয়ার মায়ের কাছে পাঠিয়ে দিলাম। প্রথমে সাদিয়ার মা নিতে না চাইলেও পরে অনেক জোরাজুরি করার পর বাজারগুলো নিল। আমি সেখান থেকে বাসায় চলে আসলাম। মাথার উপরে যে আল্লাহ আছে আর মানুষ অন্যায় করলে যে আল্লাহ তার বিচার করে, তার প্রমাণ আবার মিলল। রাতে খাওয়া দাওয়া করে বাসার সবাইকে জানালাম সাদিয়ার বাপ ভাইয়ের কথা। সবাই সব শুনে অবাক হলো। শুধু বললাম না সাদিয়া আমার অফিসে চাকরি নিয়েছে আর ওরা বস্তিতে থাকে। পরের দিন আগে অফিসে চলে গেলাম। আমি যাওয়ার কিছুক্ষণ পর সাদিয়া অফিসে আসলো। সাদিয়া অফিসে এসে ম্যানেজারের রুমে গেল এবং ম্যানেজার সবার সাথে সাদিয়ার পরিচয় করে দিল এবং বলল সে আমার পিএ। তারপর সাদিয়াকে আমার কেবিন দেখিয়ে দিল। আসতে পারি স্যার? আমি চেয়ার উল্টো দিকে ঘুরে বসে আছি। হ্যাঁ আসুন। আমি আপনার নতুন পিএ স্যার। জানি। স্যার এখন আমার কাজ কি সেটা বলবেন? আমি এবার চেয়ার থেকে উঠে ঘুরে দাঁড়ালাম আর সাদিয়া আমাকে দেখে অবাকের চরম সীমায় চলে গেছে। শামীম তুমি এখানে? তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো। আমি না আর আগের মতো ভালো নেই। এখন তোমাকে পেয়েছি আর কোনো দুঃখ নাই আমার। এক্সকিউজ মি মিস, কি যেন নাম আপনার? আমাকে চিনতে পারতেছো না তুমি? এই যে কে আপনি? আর আমি এই অফিসের বস। আমার নাম ধরে বলার অধিকার কে দিয়েছে আপনাকে? সাদিয়া এবার আমার কথা শুনে ভয় পেয়ে গেল। সাদিয়া ভয়ে মাথা নিচু করে ফেললো। সে ভাবতেও পারে নাই আমি তাকে এমন করে কথা বলবো। এই কথা বলুন। স্যার আমি আপনার নতুন পিএ এবং দেহরক্ষী। ও আচ্ছা ঠিক আছে। আপনার বেতন কত ধরা হয়েছে? এখনো বলে নাই, তবে আপনি নাকি ঠিক করে দিবেন। ঠিক আছে 37,000 টাকা মাসে বেতন পাবেন আপনি। সাদিয়া যেন আরো অবাক হয়ে গেল। স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বলতে পারতেছি না। আমাকে ধন্যবাদ দিতে হবে না। আপনার কাজ আপনি ঠিকভাবে করতে পারলে বেতন আরো পাবেন। আমি তখন অফিসের একজন সিনিয়র কর্মীকে ডাক দিলাম এবং তাকে বললাম সাদিয়ার কেবিন দেখে দিতে আর তার কাজ বুঝিয়ে দিতে। সাদিয়ার কেবিনটা আমার কেবিনের সাথেই, মাঝখানে শুধু কাচের দেয়াল। সাদিয়াকে কেবিন এবং কাজ বুঝতে থাকলো। সাদিয়া শুধু আমার চোখে আমার দিকে তাকাচ্ছিল। আমি এমন ভাবে সাদিয়াকে দেখতেছি সাদিয়া যেন বুঝতে না পারে আমি তাকে দেখতেছি। সাদিয়া যখন কাজে ব্যস্ত তখন ল্যান্ডলাইনে সাদিয়াকে ফোন করে আমার কেবিনে আসতে বললাম। কি করতে হবে স্যার? আমার জুতা জোড়া আপনার ওড়না দিয়ে পরিষ্কার করে দেন। মানে? এত মানে খুঁজতে হবে না। আপনি যেহেতু আমার পিএ এবং দেহরক্ষী সেহেতু আমার সব দিক খেয়াল রাখা লাগবে এবং আমার সব কাজ করে দেওয়া লাগবে। সাদিয়ার কোনো না বলে নিচে বসে তার ওড়না দিয়ে আমার জুতা পরিষ্কার করে দিল। এবার কি যাব? না। তাহলে আর কি করতে হবে স্যার? আমার টাইটা ঠিক করে দেন এবং আমার শার্টের বোতাম লাগিয়ে দেন। সাদিয়া আমার কাছে এসে আমার টাই ঠিক করতে লাগলো আর শার্টের বোতাম লাগিয়ে দিল। সাদিয়া আমার এত কাছে আছে যে মন চাচ্ছে সাদিয়া আমার বুকে ধরে রেখে দেই, কিন্তু না, তাও কখনো করবো না। সাদিয়াকে আমার জন্য পাগল করে ছাড়বো। আমি সাদিয়ার দিকে অপলক তাকিয়ে আছি। মেয়েটা ছিল কি আর হলো কি? আগে কতই না সুন্দর ছিল আর এখন চোখের নিচে কালি পড়ছে। চেহারা কেমন যেন হয়ে গেছে, মোট কথায় ফ্যাকাশে হয়েছে। এবার যান আর ওই যে টেবিলে ফাইলটা আছে একটু দেখে রহমান সাহেবকে দিয়ে দেবেন আর আপনার কাজ শেষ করে দুটাই চলে আসবেন আমার কাছে। ঠিক আছে স্যার। তারপর সাদিয়া ফাইল নিয়ে ওর ক্যাবিনে চলে গেল। তারপর ফাইলটা দেখে রহমান সাহেবকে দিয়ে দিল। আমি তখন আমার কাজ নিয়ে ব্যস্ত হলাম। তবে মাঝে মাঝে এমন ভান করে সাদিয়াকে দেখি যেন সে মনে না করে আমি তাকে দেখতেছি। আর সাদিয়া তো কি কাজ করবে, শুধু আমার দিকেই তাকিয়ে আছে। দুপুরে লাঞ্চের সময় সাদিয়াকে আর ডাকা লাগলো না। সে নিজে আমার কেবিনে চলে আসলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। সাদিয়া আমার কথা মতো ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসলো। ওই যে টিফিন বাটি আছে সেখানে খাবার আছে তা প্লেটে ঢালুন। সাদিয়া আমার কথা মতো তাই কইলো। হয়ে গেছে স্যার। আপনি দুপুরের খাবার নিয়ে এসেছেন? সাদিয়া মাথা নিচু করে না বললো। তাহলে তো মনে হয় না খেতে যাবেন। হ্যাঁ। তাহলে এবার আপনি আমাকে আমার খাবারগুলো আপনার হাতে খাইয়ে দেন। সাদিয়া যেন অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। আমি স্যার? কোনো সমস্যা? আপনার কোনো সমস্যা থাকলে যেতে পারেন, আমি অন্য কোনো মেয়ে। আমি দিতেছি স্যার। সাদিয়া এবার আমাকে তার নিজ হাতে খাওয়াতে থাকলো আর আমি সাদিয়াকে এক দৃষ্টিতে দেখতে থাকলাম। সাদিয়া তুমি আমার সাথে ওই সময় অমন না করতে তাহলে আজ আমার ঘরে থাকতে আর তোমার এই হাতে আমাকে খাওয়াতে, কিন্তু তুমি সেই গুন্ডি বদমেজাজে অহংকারী মেয়ে থাকলে আমাকে বোঝার চেষ্টাও করলে না। তোমার সব দোষ ক্ষমা করে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তার কিছুই করোনি। স্যার আপনার খাওয়া শেষ? পানিটা কে খাওয়াবে? সাদিয়া এবার পানির গ্লাস আমার মুখের সামনে তুলে ধরলো। আমি খেয়ে নিলাম। আমার ওড়নার ওই অংশটা দিয়ে মুখ মুছে দিন। আমার কথা মতো সাদিয়া তাই করলো, কিন্তু সাদিয়াকে দেখে মনে হচ্ছে তার প্রচুর ক্ষুধা লেগেছে। তাই দ্রুত সে ওয়াশরুমে ঢুকলো। ঢুকে ট্যাপটা যখন ছেড়ে দেবে আমি সাথে সাথে ওর হাত ধরলাম। স্যার খুব তৃষ্ণা পেয়েছে, পানি খেয়ে বাকি সব কাজ করতেছি।
আমি ওকে কোনো কিছু না বলে ওর হাত টেনে ধরে আমার সাথে কেবিনে নিয়ে আসলাম। ওই যে ওইখানে আরেকটা টিফিন বাড়ি আছে, খেয়ে নাও যাও। সাদিয়া চল চল চোখে আমার দিকে তাকিয়ে থাকলো, আমিও ওর দিকে তাকিয়ে আছি। কিন্তু এর মাঝে কখন যে সাদিয়া এসে আমাকে জড়িয়ে ধরেছে বুঝতে পারি নাই। যখন আমি জ্ঞানে ফিরলাম তখন সাথে সাথেই সাদিয়াকে আমার থেকে সাইড নিলাম। আপনার মতো অতটাও খারাপ না আমি, বুঝলেন? যান খেয়ে নেন। আমাকে কি ক্ষমা করা যায় না? ক্ষমা না করলে নিশ্চয়ই এখানে থাকতে পারতেন না। আর কোনো না বলে খাবারটা খেয়ে নেন, একটু পর এক পার্টিতে যেতে হবে আমাদেরকে। সাদিয়ার কোনো না বলে খাবারের বাটি থেকে খাবার বের করে খেতে থাকলো। আমি জানি সাদিয়া অফিস আসলে খাবার নিয়ে আসবে না, তাই ভাবিকে বলে দুটো বাটি নিয়ে এসেছি। সাদিয়া চুপচাপ সব খাবার খেয়ে নিজে এটো বাটি প্লেট ওয়াশরুম নিয়ে গিয়ে পরিষ্কার করলো। তারপর সাদিয়া ওর নিজের ক্যাবিনে চলে গেল। তবে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। আমি আর কোনো না ভেবে কাজ করতে থাকলাম। বিকেল 4টার দিকে ম্যানেজারকে বাকি কাজ বুঝিয়ে দিয়ে সাদিয়ার কেবিনে গেলাম। আমাকে ওর কেবিনে দেখে অবাক হলো আর হকচকিয়ে গেল। স্যার কি প্রয়োজন আমাকে বলতেন, আমি আপনার কাছে যেতাম। লাঞ্চের সময় কি বলেছিলাম তাকে ভুলে গেছেন নাকি? না স্যার, ভুলি নাই। আপনি কি এক্ষুনি বের হবেন? তাহলে এখন কেন আসলাম? তাড়াতাড়ি আমার সাথে আসুন। সাদিয়ার কোনো কাজ না করে আমার পিছু পিছু আসতে থাকলো। আমি গাড়ি বের করলাম, কিন্তু সাদিয়া পিছন সিটে গিয়ে বসলো। আমি এবার ওর দিকে চোখ গরম করে তাকলাম। আমার এমন করে তাকানো দেখে সাদিয়া ভয়ে গুটিসুটি হয়ে আছে। আমি কোন ভুল করেছি স্যার? আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? কেন স্যার? পিছনে কেন বসেছেন? আর ভালো করে কথা বলুন। তাহলে কোথায় বসবো স্যার? এই আপনার কমন সেন্স বলতে কিছু নাই, সামনে আসুন। আমি কি আপনার গাড়ির ড্রাইভার নাকি যে আপনি পিছনে বসবেন আর আমি গাড়ি চালাবো? এমনি বললে হয়? এভাবে রাগ দেখানোর কি আছে? কোনো কথা না বলে সামনে আসুন। সাদিয়া এবার সামনে এসে বসলো। আমি গাড়ি চালাতে থাকলাম। কিছু দূরে যাওয়ার পর ঢাকা শহরের জ্যামে আটকে গেলাম। তো একটা ভিক্ষুক এসে সাদিয়ার কাছে ভিক্ষা চাইলো। সাদিয়া বলল তার কাছে কিছুই নাই। তখন সাদিয়া আমার দিকে তাকালো যদি আমি এই ভিক্ষুককে সাহায্য করি, কিন্তু আমি সেই ভিক্ষুককে রাগ দেখে তাড়িয়ে দিলাম। স্যার একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলেন কি কথা? স্যার আমি যতটুকু জানি আপনি গরিব মানুষকে অনেক ভালোবাসেন, কিন্তু আজ আপনি এই লোকটাকে এমন রাগ দেখিয়ে তাড়িয়ে দিলেন কেন? লোকটার বয়স কত হবে? কত আর হবে, 30 বছর হবে। এই লোকটা না কানা না খোড়া, না কানে শোনে না, বা তার শারীরিক কোনো সমস্যা নাই। এই লোকটা এখনো যুবক বয়সে আছে। সে চাইলে রোজগার করে খেতে পারে, কিন্তু তা না করে মানুষের কাছে হাত পাততেছে। আপনি কি জানেন এসব ভণ্ড মানুষের কারণে সত্যিকারের জাকাত পাওয়া মানুষগুলো জাকাত পায় না? এদের ঘরে না অনেক টাকা আছে, এরা মানুষের সামনে অনেক অভিনয় করতে জানে। আমি তো ভিক্ষা ওই যে রাস্তায় পানাই মানুষটা তাকে দেবো, কারণ সে কোনো কাজ করতে পারে না। ভিক্ষা দিতে চান তাহলে যার হাত পা চোখ নাই, শারীরিক অনেক সমস্যা আছে তাদের দেন। যে সন্তানরা রাস্তায় বয়স্ক মা বাবাকে নামিয়ে দেয় তাদের সাহায্য করুন। কিন্তু এমন যুবক যুবতী বয়সে যারা ভিক্ষা করে তাদের ধান্দা এটা বুঝেছেন? কোনো যুবক যুবতী ক্ষুধার জ্বালায় মরে যাবে, কারোর সামনে হাত পাতবে না। সরি স্যার, এত কিছু জানতাম না। আর আমার মতে কারো কাছে হাত না পাতাই উচিত, বুঝলেন? জি স্যার। আচ্ছা আপনার বাইক কই? আপনাকে হেঁটে আসে দেখলাম। সাদিয়া আমার এমন কথা শুনে মাথা নিচু করে রাখলো। আমি যখন আবারও সাদিয়ার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম তখন সে বলতে লাগলো, সেদিন আপনি ভাইয়াদের পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পর আমাদের বাড়িতে দুর্নীতি দল কমিশনারের অফিসার আসে এবং আমাদের সব কিছু 2 নম্বর প্রমাণিত হয়। যখন তারা আমার বাবাকে পুলিশের হাতে দিতে চায় আর আমার ভাইদের ফাঁসি হবে বলে, তখন বাবা স্ট্রোক করে আর প্যারালাইজড হয়ে যায়। তখন আমার কাছে ওই বাইক ছাড়া বাবা চিকিৎসা করার কিছুই ছিল না, আর মায়ের যা গয়না ছিল তা দিয়ে ঔষধ খাওয়া করতেই সব শেষ হয়ে যায়। অনেকের কাছেই চাকরির জন্য গেছি, কিন্তু কেউ চাকরি দেয়নি। আমার বান্ধবীগুলোর কাছেও গিয়েছিলাম, তারাও আমাকে তাড়িয়ে দেয়। আর সত্য বলতে আমার বাবা ভাই যাদের সাথে অন্যায় করেছে তারা আমাকে তখন নানা রকম বাজে কথা বলে। যাদের কাছে কাজের জন্য গেছি তারাই আমাকে বিছানায় যাওয়ার অফার করে। এমনকি একদিন রাতে এক পতিতালয়ের দালাল আমাকে বলে আমি যেন রাতের আধারে দেহ ব্যবসা করি, শহরের নাম করা হোটেলের বড় লোক মানুষদের সাথে তার বিনিময়ে হাজার হাজার টাকা পাবো।
তা তাদের কথা শুনলেন না কেন? আমি না একজন ভালো সুন্দর মনের মানুষকে ভালোবাসি, নিজেকে তার আমানত ভাবি। মরে যাব, কিন্তু সেই মানুষটার আমানতের খেয়ামত করব না। আমি গুন্ডি মেজাজি অহংকারী মেয়ে হতে পারি, কিন্তু আচ্ছা স্যার, সোলাইমান যদি খুন হয়ে থাকে তাহলে তো আসামি আমিও। তাহলে আমাকে আসামি না করে আবার ভাইদের করলেন কেন? সত্যি বলতে সোলাইমান মরে নাই, সে বেঁচে আছে। মানেটা হলো সেদিন আপনার ভাই ঠিকই সুলাইমানকে মারতে যায় এবং মরেও, কিন্তু আপনার ভাইদের হাতে সুলাইমানের মৃত্যু লেখা ছিল না বলে বেঁচে যায়। আর এই সুলাইমান দেশের সবচেয়ে বড় শত্রু। জঙ্গিদের আস্তানা দেওয়ার জন্য তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দেয়, কিন্তু জঙ্গিদের আস্তানা দিতে পারে না। হাসপাতালে যখন সে সুস্থ হয় তখন সে নিজেই পুলিশকে খবর দেয় এবং সব বলে, আর পুলিশ সুলাইমানকে ধরে নিয়ে যায়। তাহলে সবাই যে জানে সুলাইমান মারা গেছে? সুলাইমান চায় না তার বেঁচে থাকার কথা জঙ্গিরা জানুক আর তার পরিবারের উপর হামলা করুক, তাই পুলিশকে দিয়ে বাকি সব কাজ করেছে। তাহলে আমার ভাইয়েরা নিরাপরাধ? না না মিস সাদিয়া, এর আগে আপনার ভাইয়েরা অনেক ক্রাইম করছে, এমনকি মানুষ হত্যার মতো পাপ কাজ করেছে, আর পুলিশ তার সব প্রমাণ পেয়েছে। আপনি কি চান না অপরাধের শাস্তি হোক? আর ভাবতেছেন কেমন করে সব জানলাম? সবকিছু আমি নিজেই গোয়েন্দা লাগিয়ে করছি, বুঝেছেন? হ্যাঁ চাই, তবুও তো মায়ের পেটের ভাই, খারাপ তো লাগে। আমি আর সাদিয়াকে কোনো না বলে জ্যাম খুলে গেলে গাড়ি নিয়ে একটা শপিং মলে চলে আসলাম। সাদিয়াকে নিয়ে কাপড়ের দোকানে গেলাম আর সাদিয়াকে বললাম, দেখেন এখানে কোনো শাড়ি পছন্দ হয় কিনা। মানে? আমরা একটা পার্টিতে যাবো, তো আপনি কি এসব পরে যাবেন? আপনি আমার পিএ, আর আমার পিএ নিশ্চয়ই এসব পোশাক পরে যাবে না। আপনি পছন্দ করে দেন। আর শুধু কি শাড়ি পরে যাব, আরো তো লাগে। আমি আপনার শাড়ি দেখেছি, আপনি মহিলা শপে গিয়ে আপনার যা যা লাগে সব নেবেন আর ট্রায়াল রুমে গিয়ে পরে আসবেন। সাদিয়া আমার কথা শুনে মাথা নিচু করে রাখলো। আমি শাড়ি পরতে জানি না। তাহলে শপের কোনো মেয়েকে সাথে নিয়ে যাবেন। আমি একটা শাড়ি পছন্দ করে সাদিয়াকে দিলাম। সে শাড়ি নিয়ে মহিলা শপে গিয়ে তার যা যা লাগে সব নিল। তারপর একটা শপের মহিলাকে নিয়ে ট্রায়াল রুমে গেল আর আমি সাদিয়ার জন্য আরো কিছু জিনিস কিনতে লাগলাম। আমি জানি তার ভালো কোনো কাপড় নাই, আর যদিও থাকে তার ছেলে মানুষের পোশাক। এদিকে সাদিয়া, বেটা খাটাস, নিজে এসে তো শাড়িটা পরিয়ে দিতে পারতি, আমি কি না করতাম? বেটা তোর বিয়ে হবে না। এই কি বললাম? কেন বিয়ে হবে না? বিয়ে তো হবে, সেটা আমার সাথে। স্বামী, তুমি কি একটুও বুঝতে পারতেছো না আমি আগে সাদিয়া আর নাই? আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যা ক্ষমা পাওয়ার মতো না, কিন্তু বিশ্বাস করো তোমাকে সত্যি নিজের থেকেও বেশি ভালোবাসি। এখন তোমার কথা মনে করে রাতে বালিশ ভেজাই। এই যে দেখো, আজ অফিসে যা যা করতে বলেছো সব করেছি, তোমাকে ভালোবাসি বলে করেছি। জীবনেও নিজের পায়ের জুতা মুছি নাই, আর আজ আমার ওড়না দিয়ে তোমার জুতা পরিষ্কার করে তোমাকে খাইয়ে দেওয়া, এটো বাটি প্লেট পরিষ্কার করা সব করেছি। এর মাঝে আমি সাদিয়ার অনেকগুলো পোশাক কিনে ফেললাম আর সাদিয়াও শাড়ি পরে বের হলো। সাদিয়াকে দেখে আমি পুরাই ফিদা হয়ে গেলাম, ভাবতে পারিনি সাদিয়াকে আজ এত সুন্দর লাগবে। স্যার, এবার সব ঠিক আছে তো? মনের মতো? মানে? কিছু না, এই ধরেন আপনার জন্য কিছু পোশাক নিয়েছি, এখন থেকে সব পরে অফিসে আসবেন, বুঝতেছেন? আর আপনার জন্য একটা মোবাইল সেট নিয়েছি, ধরেন। কিন্তু আর কোনো কিছু বলতে হবে না, আপনার মতো আমি এসব ফিরিয়ে নেবো না, আর আপনার মতো বড়লোকে দেখিয়ে পোশাক বা গাড়িতে আগুন লাগিয়ে দেবো না। সাদিয়া আমার কথা শুনে মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলতে থাকলো। আর ঢং করতে হবে না, এবার চলুন। সাদিয়া চোখের জল ফেলতে ফেলতে আমার সাথে এসে গাড়িতে উঠলো। তোমার জন্য আর অনেক কষ্টের মুহূর্তে অপেক্ষা করতেছে, বুঝলে মিস সাদিয়া? আগের একটা কথাও ভুলে যায়নি, বুঝেছেন? আমাদের শপিং করতে গিয়ে রাত হয়ে গেছে প্রায়, আর সবকিছুর বিল আমি নিজে দিয়েছি। আমি গাড়ি চালাতে শুরু করলাম আর সাদিয়া জানলার কাছে দু হাত দিয়ে তার উপর মাথা রেখে বাইরে তাকিয়ে আছে, হয়তোবা কান্নাও করতেছে। আমরা একটা বাড়িতে চলে আসলাম, মানে এখানকার মেয়রের বাসায় এসেছি, তার মেয়ের জন্মদিন বলে। আরে মিস্টার শামীম, আসুন। আপনার পরিবারের লোক কই? আপনার বাবা মা, ভাই ভাবি বোন আসে নাই? আসলে বাবার ভাই অফিসের কাছে ব্যস্ত, মা ভাবি আর আমার ভাইয়ের ছেলেকে নিয়ে ব্যস্ত, তাই আসে নাই। ওনাদের সাথে কথা ছিল তো, তাই আর কি। আমাকে বলতে পারেন? না থাক, আসুন, আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। আমি মেয়রের সাথে যেতে থাকলাম আর আমার সাথে সাদিয়া আছেই।
তুবা মামুনি, তোমাকে যার কথা বলেছিলাম এই সেই শামীম। আপনার কথা বাবার মুখে অনেক শুনেছি। আপনারা তো আমাদের দেশের নামকরা বিজনেসম্যান। সব উপরওয়ালার রহমত। আসুন, কেক কাটবো। আচ্ছা, উনি কে? ও হ্যাঁ, উনি হচ্ছেন আমার পিএ। এমনভাবে আপনার সাথে আছে মনে হচ্ছে আপনার বউ। আরে তেমন কিছু না, সবসময় ওনাকে আমাকে কাজে লাগে তো তাই। পেতনির মতো চেহারা, মুখে আটা ময়দা মেখে একাকার, আর আমাকে কিনা বলে ওর সাথে কেন। ওই পেতনি, তুই জানিস না আমি ওর ভালোবাসার মানুষ, ওর জীবন সঙ্গী। আমি থাকবো না তো তুই থাকবি? দাঁড়া, আগে বিয়েটা হোক ওর সাথে আমার, তখন বোঝাবো তোকে। উগান্ডার কালো মেয়ে, নাম রাখছে আবার তুবা। আমি তুবার একদিকে দাঁড়ালাম, তুবার বাবা মা একদিকে দাঁড়ালো, আর সাদিয়া আমার গা ঘেঁষে আমার পাশে দাঁড়িয়ে থাকলো। কেক কাটা হলে তুবা আগে ওর বাবা মা এবং পরে আমাকে খাইয়ে দিল। কেক খাওয়ার পর যখন সাদিয়ার দিকে তাকলাম, দেখি সাদিয়া অনেক রেগে আছে আর চোখ মুখ লাল করে রাখছে। কেক কাটা হলে আমি একটু সাইডে আসলাম, তখন তুবার বাবা মায়ের কথা আমি আর সাদিয়া শুনতে পেলাম। দেখ তুবা মা, শামীম কত হ্যান্ডসাম আর কত বড় ঘরের ছেলে। একে বিয়ে করতে পারলে তোর আর জীবনে কষ্ট করা লাগবে না। সবচেয়ে বড় কথা, এই শহরে এমন কোনো মানুষ নাই যে ইব্রাহিম খলিলকে চেনে না। আর ওনার ছেলের সাথে তোর বিয়ে দিতে পারলে যতদিন বেঁচে থাকবো আমাকে মেয়র থেকে আটকাই কে। আমারও শামীমকে অনেক পছন্দ হয়েছে বাবা। তাহলে শামীমকে নিয়ে ছাদে গিয়ে কথা বল তুই। আচ্ছা বাবা। আমি আর সাদিয়া ওনাদের কথা শুনে বোকা বনে গেলাম, আর সাদিয়া তো মনে মনে আগুন হয়ে গেছে। আপনি প্লিজ ওই মেয়েটার সাথে যাবেন না। সাদিয়াকে আরো কষ্ট দেওয়ার জন্য বললাম, আমি তো ওই তুবার সাথে যাবো, আর তুবা দেখতেও অনেক সুন্দর, আর এই সুযোগে যদি ওর সাথে কোনো করতে পারি আমারই লাভ। কি বলতেছেন কি আপনি? আর কত মেয়ের সাথে এমন বাজে কাজ করবেন আপনি? আমি আবার কার সাথে বাজে কাজ করলাম বাবা? কেন আমার সাথে করেন নাই? সোনালির সাথে করেন নাই? আপনার যদি মেয়েদের প্রতি এত নেশা, আমি আছি, চলুন। এখন আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর আমি কার সাথে কি করব না করব তার জবাব কি আপনাকে দেব? হ্যাঁ, দিতেই হবে। পিয়ে আছেন, পিয়ের জায়গায় থাকুন, এর বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। এর মাঝেই তুবা এসে গেল। কি নিয়ে কথা বলতেছেন? আপনাকে নিয়ে। আচ্ছা, আমার সাথে বাসার ছাদে চলেন, কথা আছে। যা বলার এখানে বলুন। আপনাকে বলতে হবে কেন? আমি ওনাকে নিয়ে ছাদে গিয়ে বলবো। চলুন শামীম, আমাদের বাসার ছাদে। আচ্ছা চলুন। আমি তুবার সাথে ওদের বাসার ছাদে যেতে থাকলাম, আমার পিছন পিছন সাদিয়াও আসতে থাকলো। এবার জমে যাবে খেলা মিস সাদিয়া। আমি তুবা এবং সাদিয়া তিনজন তুবাদের বাসার ছাদে গেলাম। তুবা আমার হাত ধরে ছাদের কিনারে নিয়ে গেল, সাদিয়া আমাদের সাথে আসলো। তাদেরকে তুবা বলতেছে, আপনি একটু দূরে যান, আপনার স্যারের সাথে আমার কিছু কথা আছে। আমি যেহেতু স্যারের পিয়ে এবং দেহরক্ষী, সুতরাং ওনাকে একা ছেড়ে দিতে পারি না। আর আপনার যা বলার আমার সামনেই বলুন। আপনি থাকলে ওনার সাথে আমি কথা বলতে পারবো না, আপনি একটু দয়া করে দূরে যান। কি এমন কথা যা আমি শুনলে সমস্যা হবে আর আমি থাকলে বলতে পারবেন না? এটা একান্ত ব্যক্তিগত কথা, তাই একটু আপনি ওই দিকে যান। আমি যাব না। আমি সাদিয়ার কাহিনী দেখে মুখে হাত দিয়ে মুস্কি মুস্কি হাসতে থাকলাম। আমি তো চাই তোমার জেলা শোক সাদিয়া। মিস সাদিয়া, আপনি দূরে যান, আর আমার কিছু হলে আপনাকে বলবো। তবুও স্যার আমি। আর বলতে দিলাম না, আমার হাতটা সামনে এনে সাদিয়াকে থামতে বললাম। আপনি এখন যান। ঠিক আছে। সাদিয়া একটু মন খারাপ করে দূরে চলে গেল। তবে আমরা যাই বলি না কেন, সাদিয়া সব শুনতে পারবে। তো বলুন, কি বলবেন আপনি? আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে এবং আমার আব্বু আম্মু আপনাকে আমার সাথে বিয়ে দিতে চায়। আমি জানি তুবা এমন কিছু কথাই বলবে। আমি চাইলে তুবাকে না করে দিতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ এবার সাদিয়াকে বোঝাবো মজা, তাই নাকি? হ্যাঁ, যা বলেছি সব সত্যি। আর আপনার মা বাবা আসলে আব্বু তাদের সঙ্গে বিয়ের আলাপ সেরে ফেলতো। আমাকে কি কারণে পছন্দ হলো? আপনি দেখতেও সুদর্শন আর অনেক বড় ঘরের ছেলে। আর কথা হলো আপনি আর 8-10 জন বড় লোকদের মতো নন। আপনার মনটা অনেক ভালো। এত কিছু? আচ্ছা, এসব বাদ দেন, বলেন তো
আপনার কেমন মেয়ে পছন্দ? আমি সাদের দিকে তাকালাম। সাদের লাইটের আলোতে সাদিকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু মুখটা প্যাঁচার মতো করে রেখেছে। আর আমি সাদিকে দেখে দেখে বলতে লাগলাম, মেয়ে হতে হবে একদম সাদা মনের, মনে কোনো অহংকার থাকা যাবে না। মানুষকে যে মেয়ে সম্মান করতে পারবে, সংসারের কাজ করতে পারবে, আমার বাবা মা ভাই বোনকে যে নিজের মা বাবা ভাই বোন মনে করবে, তাকে লাগবে। মেয়ে হতে হবে একেবারে পারফেক্ট, যার মাঝে তার স্বামীকে নিয়ে চিন্তা থাকবে, মনে ধন সম্পদের লোভ থাকবে না, আর স্বামীকে যে মেয়ে ভালোবাসতে পারবে সেই মেয়ে লাগবে। মেয়ে হতে হবে এমন, আমাকে পাওয়ার পর যে মেয়ে দ্বিতীয় কোনো পুরুষের কথা ভাববে না, আমাকে তাকে লাগবে। সেটা বুঝলাম, কিন্তু আপনি তো বললেন না কেমন চেহারার মেয়ে চান আপনি। কালো হোক ফর্সা হোক চলবে, কিন্তু তার চরিত্র যেন ভালো হয়, কারণ রূপ চেহারা মানুষের সারা জীবনে এক থাকে না। আর রূপ চেহারা দিয়ে আমি পানি খাবো নাকি? মোট কথায় একেবারে ভালো মনের মেয়ে, চেহারা তার কেমন হয় হোক, যাতে মানুষ আমার জীবন সঙ্গীকে খারাপ ভাবতে না পারে। আমি রাজি আছি, আপনি যা বলবেন তাই করব। এমন সময় তুবা আমাকে জড়িত হলো, আর ওদিকে সাদিয়া রাগে ফুলতেছে। আমিও সাদিয়াকে দেখিয়ে তুবাকে জড়িত হলাম। ঠিক সেই সময় তুবাদের কাজের মেয়ে তুবাকে ডেকে নিচে নিয়ে গেল, আর আমাকেও যেতে বললো। তুবা চলে যাওয়ার পর সাদিয়া দৌড়ে এসে এবার আমাকে জড়িয়ে ধরে আমার গালে মুখে কিস করতে থাকলো। হঠাৎ এমন হওয়াতে আমি কিছুই বুঝতে পারলাম না। যখন সজ্ঞানে ফিরে আসি, সাদিয়াকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে একটা চর বসিয়ে দিলাম, আর সাদিয়া পড়ে গেল। এই মেয়ের সাহস কি করে হয় তোমাকে জড়িয়ে ধরার? আমার জিনিসের ভাগ আমি কাউকে দিব না। যত পারো মারো, কাটো, যত পারো কষ্ট দাও, তবুও দয়া করে আমার জায়গা অন্য কাউকে দিও না। দেখো, ও তোমার ধন সম্পদের জন্য তোমাকে বিয়ে করতে চাচ্ছে, আর আমার মনে হয় না তোমার মেয়েটা ভালো। ব্যাস, অনেক বলেছিস তুই, আর বলবি না কোনো কথা। মনে আছে ভরা কলেজের মাঝে আমরা এই বুকে লাথি মেরেছিলি? মনে আছে আমাকে রাস্তায় মেরে দূরে ফেলে দিয়েছিলি? মনে পড়ে তোর কারণে পরিবারের কাছে ধর্ষক হয়েছিলাম? মনে পড়ে এই ভালো ছেলেটাকে তুই নেশা করা শিখিয়েছিলি? মনে পড়ে এই ছেলেটার মন নিয়ে খেলা করেছিলি? তোর পিছে কত ঘুরেছে মনে আছে সেসব কথা? কত অপমান করেছিলি আমাকে? আমার মন যা চায় তাই করব। এই শহরের প্রত্যেকটা বড়লোকের ছেলে মেয়ে একাধিক প্রেম ভালোবাসা এবং শারীরিক সম্পর্ক করে, আমি কেন বাদ যাব? আর আমি আগের শামীম নাই, বুঝলে তুমি? হ্যাঁ, তোমাকে ভরা কলেজের অপমান করেছি, তোমাকে আঘাত করেছি, তোমাকে মেরে ফেলতেও চেয়েছিলাম, তোমাকে ধর্ষক বানিয়েছি, নেশা করা শিখিয়েছি, কিন্তু এসব কেন করেছি তা জানো না। আরে, কোনো মেয়ের সামনে যদি তার বাবাকে কেউ অপমান করে, শত মানুষের সামনে সেই মেয়েটা কি করবে তুমি বলো? হয়তোবা আমি অনেক বেশি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে মারার পর থেকে শুধু বারবার মনে হয়েছিল আমার কাছে কি যেন নাই। আর প্রত্যেকটা মেয়েকে জিজ্ঞেস করবে, তার বাবা যতই খারাপ হোক না কেন, মেয়েরা তার বাবাকে অপমান করা মেনে নেয় না। এমনকি শ্বশুর বাড়ির লোক যদি কোনো মেয়ের বাবাকে অপমান করে, সেই মেয়েটাও তার বাবার পক্ষ নেয়, স্বামীর না। আচ্ছা বুঝলাম, তা ঠিক আছে, কিন্তু যখন দেখলে আমি অনেক ধনী ঘরের ছেলে, তখনই আমার সাথে প্রেম করতে আসলে, আর তখনও কলেজে গুন্ডামি করতে থাকলে তুমি। তোমার কসম করে বলতেছি, তোমার টাকা দেখে তোমাকে আমি ভালোবাসি নাই। বললাম না, যখন তোমাকে মেরে দূরে দিয়েছি তখন থেকেই আমার মনে তুমি একটা জায়গা করে নিয়েছিলে। তোমাকে যে বলবো তোমার সাথে অন্যায় করেছি তার কোনো সুযোগ পাইনি, তার আগেই তুমি হারিয়ে গেলে। সেটা না হয় বুঝলাম, যখন কলেজের হলরুমে তোমার গুন্ডে বান্ধবীগুলোকে নিয়ে কি বলেছিলে সেদিন, ভুলে গেছো? আমাকে ভালোবাসার জালে ফেলে আমার সমস্ত কিছু তোমার নামে লিখে দেবে, আর আমাকে নাকে দৌড় দিয়ে তোমার পিছনে ঘোরাবে। আর কি করলে? আমার সাথে রুম ডেটে যাওয়ার আগে বাচ্চা নেবে, আর সেটা বলে আমাকে ব্ল্যাকমেল করবে। বাহ, সব ভুল, সব মিথ্যা। রিয়া বারবার তোমার সাথে প্রেম করতে চাইতো, তাই তাদেরকে ভুল বুঝিয়েছি। জানি না তুমি তখন কেমন করে এইসব কথা শুনেছ, তবে যা শুনেছ সব মিথ্যা, একটা আমার মনের কথা না। আর রুম ডেটের কথা বলতেছ না, যদি তোমাকে মনে প্রাণে ভালো না বাসতাম তাহলে তোমার সাথে হোটেলে রাত কাটাতে যেতাম না। তোমার শারীরিক অত্যাচার করা মুখ বুজে সহ্য করে নিতাম না। একটা মেয়ের কাছে যে জিনিসটা এত বড় সেটা তোমার হাতে তুলে দিয়েছি। বিয়ে না করেও রাত কাটিয়েছি,
আর কি প্রমাণ চাও? আজ পথের ফকির হয়েছি আমি, ভালোবাসার কাঙাল হয়েছি। তবুও তো গুন্ডামি যায়নি তোমার। সেদিন সোনালি আর আজ তুবাকে দেখে যা করলে। তোমাকে পাওয়ার জন্য দরকার হলে আবারও গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়ে হতে রাজি আছি। তোমাকে যা বলেছি সব সত্যি বলেছি, আমার মায়ের কসম। হয়েছে তোর নাটক করা, এবার সর সামনে থেকে। আমি নিচে যাব। সাদিয়ার পাশ কেটে হনহন করে ছাদ থেকে নিচে আসলাম, আর সাদিয়াও নিচ থেকে উঠে আমার পিছন পিছন সেও আসলো। চোখের পানি মুছতে মুছতে আমি মেয়র সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলাম। সাদিয়াও বসলো। এত রাগ করো কেন? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। ভালো না বাসলে তোমাকে আমি আমার সব কিছু দিতাম না। আমি তোকে শারীরিক অত্যাচার করছি, তার মানে আমি ধর্ষক? বিশ্বাস করো, অমন করে কোনো কথা বলি নাই তোমাকে আমি। প্লিজ ধীরে গাড়ি চালাও, আমার ভয় হচ্ছে। তুই কোনো কথা বলবি না, আমি তোর অফিসের বস, সুতরাং চুপ থাক তুই। জানি তুমি আমার অফিসের বস, কিন্তু তার আগে তুমি আমার ভালোবাসার মানুষ। আমি আপনার কেউ না, বুঝলেন? সাদিয়া পুরো রাস্তা কান্না করতে করতে আরো নানা রকম কথা বলেছে। আমি তাকে কোনো না বলেই গাড়ি নিয়ে ওদের বস্তির কাছে দাঁড় করলাম। তারপর আমি গাড়ি থেকে নেমে সাদিয়াকে নামতে বললাম। সাদিয়া গাড়ি থেকে নামার পরও কান্না করতেছে। এই যে ধরেন, এখানে আরো আপনার কাপড় কেনা আছে, আর আমার ফোন নাম্বার সেভ করা আছে আপনার নতুন ফোনে। এসব আমাকে কেন দিতেছেন স্যার? ভালোবেসে নাকি অন্য কিছু করে? ভালোবাসা সেটা তো অনেক আগেই মরে গেছে, আর আপনি আমার পিয়ে, আপনাকে আমার সাথে অনেক জায়গায় যাওয়া লাগে, তাই এসব দিলাম। আর আপনার কাছে মনে হয় এই মুহূর্তে কোনো টাকা নেই। এই যে ধরুন, এখানে 15,000 টাকা আছে। আমি টাকা নিতে পারবো না। এই টাকাগুলো আপনার বেতনের থেকে কেটে নেওয়া হবে, আর আপনার যাকে পায়ে হেঁটে অফিস করা না লাগে আর দুপুরের খাবার নিয়ে যেতে পারেন তার জন্য। সাদিয়ার চোখের জল ফেলতেছে আর আমার দিকে তাকিয়ে আছে। সাদিয়ার চোখে চোখ পড়তেই আমার চোখ দিয়ে একটি পানি ঝরলো। আপনি কেন কাঁদছেন স্যার? আপনি তো আর এই গরিব অসহায় মেয়েকে ভালোবাসেন না। আমি আবার কই কাঁদলাম? চোখে মনে হয় কি যেন পড়ছে। আচ্ছা আমি চলি, কাল সময় মতো অফিসে চলে আসবেন। আমি সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসলাম। রাতে আর কোনো খেলাম না, রুমে এসে সিগারেট ধরালাম, একটা করে টানতে থাকলাম। সত্যি সাদিয়া, আমিও তোমার উপর খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু এসব করতে তুমি বাধ্য করেছিলে আমাকে। আমি তো তোমার উপর কোনো প্রতিশোধ নিতে চাইনি। তুমি তো কলেজের দ্বিতীয় দিন আমার গায়ে হাত তুলেছিলে, কই তোমার উপর তো কোনো প্রতিশোধ নেইনি। এমনকি অনেক সুযোগ পেয়েছিলাম, তবুও তোমার সাথে খারাপ কিছু করি নাই। এভাবে প্রতিদিন অফিস আসা যাওয়া চলতে থাকলো। সাদিয়া দিয়ে এমন কোনো কাজ নাই অফিসে যা করি নেই না। সাদিয়াকে এক মুহূর্তের জন্য বসে থাকতে দেই না। সাদিয়ের আর আগে সেই অহংকার নাই, তবে গুন্ডামি এখনো আছে। এই তো সেদিন রাস্তায় একজন ছেলে সাদিয়ার সাথে বেয়াদবি করার কারণে উত্তম মধ্যম দিয়েছিল, কিন্তু সাদিয়া আমার কাছে আর অফিসের সবার কাছে দিন দিন জনপ্রিয় হতে থাকলো। সাদিয়া এখন সকল গরিব মানুষকে আপন ভাবে, এতিমদেরকে সাহায্য করে, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করে। মোট কথা, সাদিয়া আগের সাদিয়া নাই, এখন ভালো হয়ে গেছে। তবে কোনো মেয়ে আমার কাছে আসতে গেলে সেই মেয়ে দূরে নিয়ে গিয়ে কি যেন বলে, তারা আর আমার কাছে আসে না। একদিন অফিসে কাজ করার সময় আমার অফিসে দুইটা মেয়ে আমার ক্যাবিনে আসে। দু একটা ফাইল বুঝে নেওয়ার সময় আমার গা ঘেঁষে দাঁড়ায়, আর সাদিয়া তা দেখতে পেয়ে ওর ক্যাবিনে না থেকে দ্রুত আমার ক্যাবিনে নক না করেই আসে। এই যে আপনারা এখানে কি করেন কাজ বাদ দিয়ে? আরে ওরা তো ফাইলটা বুঝে নিতে এসেছে। স্যার মাফ করবেন, ওই ফাইল ঠিক আছে। আর কথা হলো, কারোর কোনো সমস্যা হলে আগে আমার কাছে আসতে হয়, আপনার কাছে সরাসরি না। আর আপনারা স্যারের গা ঘেঁষে দাঁড়িয়েছেন কেন? যান আপনাদের কাজে যান। মেয়ে দুটো চলে গেল ওদের কাজে। শোনেন মিস্টার শামীম, আর যদি কোনো মেয়েকে প্রশ্রয় দেন আপনার কাছে আসার, এবার আর ওই মেয়েদের কিছু করব না, যা করার আপনার ক্ষতি করব। কি করবেন কি শুনি? হাত পা ভেঙে রেখে দেব, যেন আর বাসা থেকে কোথাও যেতে না পারেন, আর কোনো মেয়ে আপনার দিকে বাজে নজরে না তাকায়। তাকালে আপনার কি? তা যদি বুঝতেন তাহলে এভাবে বলতেন না স্যার। সাদিয়া চলে গেল, আর সাদিয়া দিন দিন আমাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতে থাকলো, কিন্তু কিছুতে আমি সাড়া দিতেছি না। দেখতে দেখতে মাসখানেক চলে গেল, কিন্তু সোনালী মুম্বাই থেকে আসলো না। সোনালীর সাথে প্রতিদিন আমার ফোনে কথা হয়, আর কয়েকদিন পর সোনালী দেশে আসবে, আর দেশে আসলেই বিয়ে হবে। সাদিয়া মন খারাপ করে আবার তার কেবিনে গেল, কিন্তু কেবিনে গিয়ে মাথা টেবিলের উপর রেখে ইচ্ছা মতো কান্না করতে থাকলো। আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো, আমি রিসিভ করলাম। কি খবর সোনালী, হঠাৎ ফোন দিলে যে? সবকিছু ঠিকঠাক করতে পেরেছো তো? চিন্তার কোনো কারণ নাই,
সব ঠিক করে ফেলেছি। তাহলে দেশে আসতেছো কবে আর বিয়ের কি করলে? আরে থামো, এই জন্যই তো ফোন দিয়েছি। আমি আজকেই দেশে ফিরব আর কালকে তোমার সাথে দেখা করব এবং বিয়ের বিষয়ে সব আলোচনা করব, বুঝলে? তুমি না বললে তোমার আসতে আরো কিছুদিন দেরি হবে? বাবাকে রাজি করানোর জন্য বলেছিলাম সময় লাগবে, কিন্তু বাবা তার আগেই রাজি হলো। আর বাবাও কালকে আমার সাথে দেশে আসতেছে। এখন শুধু বিয়ে হওয়াটা বাকি। আর তোমার বাবা মায়ের সাথে কি নিয়ে যেন কথা বলবে? আলহামদুলিল্লাহ, অনেক ভয় ছিলাম। যাই হোক, তাহলে আমাদের দুজনের মনের ইচ্ছা পূরণ হতে চললো তাহলে। অনেক দিন দেখি না তোমাকে। আমিও খুব মিস করি তোমাকে। যাই হোক, সময় মতো আমাকে সাপোর্ট দেওয়া এবং সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি বাবার কাছে থাকলে কি হবে? তুমি তো বাবাকে অনেক বুঝিয়ে বিয়ের জন্য রাজি করালে। যাই হোক, এখন সব ঠিক তো? সোনালির সাথে আরো হেসে হেসে কথা বলতে থাকলাম। হঠাৎ পিছনে করে দেখি সাদিয়ার চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাদিয়ার এমন তাকানো দেখে আর হঠাৎ তার আমার পিছনে আসা দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম। সাদিয়ার চোখ লাল না, শুধু তার বেয়ে বৃষ্টির মতো পানিও ঝরতেছে। তাকে এভাবে দেখে আমার হাসি মুখটা কালো হয়ে গেল। আমি সাথে সাথে ফোন করে দিলাম। বারে বেঈমান, এই ছিল তোমার মনে? আমি কোনো বেঈমান না। তাহলে কি আমি বেঈমান? কই, আমি তো তোমার মতো অন্য ছেলের সাথে রাত কাটাই নাই। কই, আমি তো তোমার মতো করে অন্য ছেলেদের গায়ে পড়ে কথা বলি নাই। কই, আমি তো তোমার মতো একাধিক ছেলের কাছে যাই নাই। তোমার সব খারাপ কিছু জেনেও, তোমার সব অন্যায় অত্যাচার মেনেও তোমাকে ভালোবেসেছি। তোমার ধন সম্পদের প্রতিও তো কোনো লোভ লালসা দেখাই নাই। তাহলে কেন আমাকে ছেড়ে আর একজনকে বিয়ে করতে চাচ্ছ তুমি? আমরা ধনীর ছেলেরা যা খুশি তাই করবো, তাতে তোমার কি? আর শোনো, এটা অফিস, এখানে প্রেম ভালোবাসা হয় না, কাজ হয় কাজ, বুঝলে? করবো না তোমার চাকরি, থাকবো না তোমার সাথে, আজকেই রিজাইন দেব। দাও আমাকে জেলে, তবুও তোমাকে সামনে থেকে অন্যের সাথে দেখে কষ্ট পেতে চাই না। সাদিয়া কেঁদে কেঁদে ওর কেবিনে গিয়ে রিজাইন লেটার লিখলো। আবার আমার কাছে এসে আমার হাতে দিয়ে যেই না বের হবে, তোমার ফোনে একটা কল আসলো। হ্যাঁ মা, বলো কি হয়েছে? কি বললে? এত টাকা লাগবে? না হলে বাবা চিকিৎসা করবে না? আমি দেখতেছি মা। সাদিয়া ফোন কেটে দিয়ে আমার কাছে এসে রিজাইন লেটারটা আমার হাত থেকে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। আমি শুধু বোকার মতো সাদিয়ার কাছ দেখতে থাকলাম। আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন কোনো দিন করবো না। আমাকে 20,000 টাকা অগ্রিম দিতে পারবেন স্যার? আমার বাবার অবস্থা খুব খারাপ। ম্যানেজারের কাছ থেকে নিয়ে নিও। সাদিয়া ভাবতে পারে নাই তার এক কথাতে আমি টাকা দিতে রাজি হব। সাদিয়া পাথরের মতো আমার দিকে তাকিয়ে আছে। এভাবে দেখতে হবে না, আর কালকে তাড়াতাড়ি অফিসে আসবেন। আপনার ম্যাডাম মানে আমার বউ আসবে অফিসে, এবার যেতে পারে। সাদিয়ার চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। হয়তোবা বলতে চেয়েছিল আমি যেন সোনালীকে বিয়ে না করি, আর সে আগের সাদিয়া নাই। আমি অফিস থেকে বাসায় গিয়ে দেখি সোনালী, ওর বাবা মা সবাই আমাদের বাসায় এসেছে। আর আমার বাবা মা, ভাইয়া, ভাবি, তৃপ্তি সবাই আলোচনা করতেছে। শামীম, তোর কথা মতোই আগামী পরশু এই বাড়িতে বিয়ে। ঠিক আছে বাবা, কিন্তু বিয়ের কেনাকাটা তো কিছুই হলো না। কালকে তুই আর সোনালি গিয়ে সোনালির বিয়ের কাপড় কিনবি। আমরা বরের মানে শামীমের। আর হাসিয়েন না তো ভাইয়া, যার বিয়ে তার তাকে নিয়েই কথা হলো। বাসাতে আরো এক পরিবার এসেছে, তারাও থাকবে আমাদের বাসাতে। বিয়ে বলে কথা, সবাই একসাথে আনন্দ না করলে চলে। সবাই একসাথে রাতের খাবার কিনলাম, আত্মীয়দেরকে গেস্ট রুমে থাকতে দেওয়া হলো। পরের দিন আমি সোনালীকে নিয়ে আগে অফিসে চলে গেলাম। আমার সাথে সোনালীকে দেখে সাদের মুখটা কালো হয়ে গেল। আমি সাদের সামনে দিয়ে সোনালীর কোমর ধরে আমার কেবিনে নিয়ে গেলাম, আর সাদের সাথে সাথে ওর কেবিনে গেল। সে দেখতে চায় সোনালীর সাথে আমি কি করি। আমি ওর সাদেরকে দেখে দিয়ে সোনালীর সাথে দুষ্টুমি করতে থাকলাম। সাদের তা সহ্য করতে না পেরে আমার কেবিনে এসে সোনালীকে আমার কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস করে সোনালীর গালে থাপ্পড় বসিয়ে দিল। এই মেয়ে, আর কি চাও তুমি? আমার জীবন থেকে তো শামীমকে কেড়ে নিলে, এখন আমার সামনে রোম্যান্স না করলে হয় না? বিয়ে তো করতেছো তাকে, বাসর ঘরে যা করার করিও, তখন তো আর আমি দেখবো না। কেন আমার সামনে আমার কলিজার সাথে এরকম করতেছো? আমার যে ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, তা কি বোঝো না তুমি? এই যে চুপ থাকুন, এটা আমার অফিস। আমার মন যাকে চায়, যার সাথে চায়, আমি কি করব না কি করব, আপনি কেন আমার হবু বউয়ের গায়ে হাত তুললেন? সরি বলুন বলতেছি। সাদে আমার রাগ দেখে মাথা নিচু করে সোনালীকে সরি বললো। আচ্ছা, ক্ষমা করলাম। আমারই তো সতীন,
তুমি ওটা কোনো ব্যাপার না। এই চলো, বিয়ের মার্কেট করতে যেতে হবে, আর কালকে তো আমাদের বিয়ে। আমার তো মনেই ছিল না। মিস সাদিয়া, আপনিও আমাদের সাথে চলুন। সাদিয়া বিয়ের কথা শুনে 3 কদম পিছনে সরে গিয়ে কেমন করে যেন আমার দিকে তাকালো। সাদিয়ার তাকানো দেখে আমার কলিজাটা ছিঁড়ে যাওয়ার অবস্থা, তবুও নিজেকে সামনে নিলাম আর ওদের দুজনকে আমার সাথে আসতে বললাম। আমার সাথে সামনের সিটে সোনালি বসলো আর পিছনের সিটে সাদিয়া বসলো। আমি গাড়ি চালাতে শুরু করে দিলাম। গাড়ি চালিয়ে আমরা বড় একটা শপিং মলে চলে আসলাম। আমি আর সোনালি জোরে জোরে হেঁটে গেল। সাদিয়া আমাদের মতো করে আসতে পারতেছে না। আমরা প্রথমে শাড়ির দোকানে গেলাম, সেখান থেকে সোনালির জন্য একটা টকটকে লাল বেনারসি নিলাম। জুয়েলারি গিয়ে স্বর্ণের দোকানে নিলাম। একটা মেয়ের বিয়েতে যা যা লাগে সব নিলাম। কসমেটিক নিলাম, পায়েল নিলাম, হেল নিলাম। সবকিছু আমার পছন্দ মতো সোনালিকে নিয়ে দিলাম। আমি যত কিছু নিজে থেকে সোনালিকে দিয়েছি ততবারই সাদিয়া আমার দিকে কেমন করে তাকিয়েছিল। মার্কেট করা শেষ হলে আমরা রেস্টুরেন্টে ঢুকে হালকা কিছু খেলাম। সাদিয়া অবশ্য তেমন কিছুই মুখে তোলে নাই। খাওয়া শেষ হলে বিল দিয়ে বাইরে বের হতেই ভাইয়া ফোন করে বললো তাদের সব মার্কেট করা শেষ, এখন আমাদের বাসায় যেতে হবে। আবার আগের মতো সবাই গাড়িতে বসলো আর আমি গাড়ি চালাতে থাকলাম। সোনালির চোখে মুখে হাসি রেখে থাকলেও সাদিয়ার চোখে জল আর মুখটা পুরো আধার করে রেখেছে। সাদিয়ার বারবার আমার দিকে তাকিয়ে দেখতেছে আর আমি গাড়ির লুকিং গ্লাসে সাদিয়াকে দেখতেছি। এদিকে সোনালি তো তার মতো করে বক বক করেই যাচ্ছে। আমি গাড়ি সরাসরি আমাদের বাসায় নিয়ে আসলাম। সাদিয়া গাড়ি থেকে নেমে শুধু আমাদের বাসাটা দেখতে থাকলো। সাদিয়া ভাবতে পারতেছে না স্বামী এত বড় রাজপ্রাসাদের মতো বাসায় থেকে আর সে কিনা বাইসাইকেল করে সাধারণ ছেলের মতো কলেজে যেত। আমার পেছন পেছন ওরা দুজন বাসায় ঢুকলো। সবাই মিলে বিয়ের সব কেনাকাটা করার সব কিছু দেখাতে থাকলো। আমি গিয়ে আমার ভাতিজা স্বাধীনকে কোলে তুললাম। হঠাৎ মা সাদিয়াকে খেয়াল করলো আর আমাকে বলতে থাকলো, শামীম, এই মেয়েটাকে ঠিক চিনলাম না তো। মার কথা মতো সবাই সাদিয়ার দিকে তাকিয়ে থাকলো। মা, এ হচ্ছে সাদিয়া আর সে এখন আমার বিয়ে এবং দৈবরক্ষী। আমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। যে মেয়েটাকে কষ্ট দিল তাকে তুই চাকরি দিয়েছিস? যে মেয়ে তোর সাথে এত অন্যায় করলো, তোর ভালোবাসা নিয়ে খেলা করলো, তোকে মৃত্যুর মুখে ঢেলে দিতে চেয়েছিল, আর তুই কি না সেই মেয়েকে? সাদিয়া এবার দৌড়ে গিয়ে আমার মায়ের পা জড়িয়ে ধরলো। মা, বিশ্বাস করুন, আমি ওই সময় সামান্য প্রতিশোধ নিতে গিয়ে আপনার ছেলের সাথে অন্যায় করেছি। মা দেখুন, আমি আর আগের সাদিয়া নাই, আমি ভালো হয়ে গেছি। আমার ভাইয়ার সাথে যা যা করেছেন, এটার পরও যে এই বাসাতে আছেন, এটাও তো ভাগ্য আপনার। সাদিয়া এবার দৌড়ে তৃপ্তির কাছে গেল। বোন, তোমরাও আমাকে মারো, কাটো, যা খুশি তাই করো, প্লিজ আমাকে শামীমের থেকে আলাদা করো না। আমার সহজ সরল ভাইকে জীবনেও মারি নাই, এই তোমার কারণে তার গায়ে আমি হাত তুলেছি। এবার সাদিয়া দৌড়ে ভাইয়ের কাছে গিয়ে ভাইয়ের পা জড়িয়ে ধরলো। ভাইয়া, আমি অন্যায় করেছি, তার শাস্তি আমাকে এভাবে দিবেন না। আমি শামীমকে ছাড়া মরে যাব। দেখ মেয়ে, আমার ছেলের কালকে বিয়ে আর আজ তুমি এই বাসায় এসে কি শুরু করে দিলে? সাদিয়া এবার ভাইয়ের কাছ থেকে বাবার কাছে গিয়ে পা জড়িয়ে ধরলো। বাবা, আমিও তো আপনার মেয়ের মতো। মেয়ে অন্যায় করলে কি বাবা ক্ষমা করে না? ও বাবা, আমি না শামীমকে ছাড়া এখন চলতে পারি না। এখন আমার শামীমকে ছাড়া খুব কষ্ট হয়। তোমার হবে কষ্ট? এই আমি আমার দেবরকে ধর্ষক বানিয়ে আমার কাছ থেকে আলাদা করেছিলে, আর তোমার কারণে আমি আমার ছেলেকে সন্দেহ করেছি। খুব বুঝেছি, ভুল বুঝেছি, যা নয় তাই বলেছি। যে আমাকে মায়ের নজরে দেখতো, মায়ের মতো ভালোবাসতো, তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। এবার সাদিয়া খুব ধীরে ভাবির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। ভাবি, জানি আমি যা যা করেছি সব অন্যায় করেছি, সব ভুল করেছি। ভাবি, ভাবি না আগের মতো নাই। ভাবি, আমি না এখন বড় একা হয়ে গেছি। ভাবি, এখন বুঝতেছি আগে যা করেছি সব অন্যায় করেছি। ভাবি, ফাঁসির আসামিকেও মানুষ ক্ষমা করে দেয়, আর তোমরা কি আমাকে ক্ষমা করতে পারো না? এই গুন্ডি, বদমেজাজি, অহংকারী মেয়েটাকে কি আপনাদের একজন করে নেওয়া যায় না? ভাবি, আমি না পুরা নিঃস্ব হয়ে গেছি। তোমরা আমাকে ফিরিয়ে দিলে আমি কি করব নিজেও জানি না। আপনার বলা শেষ হলে যেতে পারেন এখন। এই আপনি পুরা কলেজের সামনে আমার ভাইকে উলঙ্গ করেছিলেন। আমি আমার বুকের ওড়না দিয়ে আমার ভাইয়ার সম্মান রক্ষা করার চেষ্টা করেছি। আমার ভাইটা লজ্জায় ভয়ে ঘর বন্দি ছিল।
সাদিয়া এবার আমার দিকে তাকালো। শুধু তোমার কথাগুলোই বলে গেছো, আর আমার সাথে যা করেছো তা বলো নাই। তোমার সম্মানে কিছুই নষ্ট হয়নি, আর আমি তো মেয়ে ছিলাম। তোমার সব কিছুর বদলা তো আমার উপরে নিয়েছো। তুমি এখন যেতে পারো, আর খবরদার বিয়ে বাড়িতে আসার চেষ্টা করবে না। সাদিয়া সবার দিকে এক নজর করে তাকিয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি সাথে সাথে আমার লোক সাদিয়ার সাথে লাগিয়ে দিলাম, যাতে সাদিয়া তার নিজের কোনো ক্ষতি না করে। পরদিন বিয়ে বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। গেটের সামনে বড় করে লেখা আছে শামীম ভার্সেস সোনালীর বিয়ে। আর রাতে সাদিয়া ঠিক আবার আমাদের বিয়ে বাড়িতে আসে, কিন্তু আগেই সিকিউরিটি গার্ডকে মানা করে দিয়েছি, তাই জন্য ভিতরে ঢুকতে দেওয়া না হয়। সাদিয়া অনেক চেষ্টা করছে ভিতরে ঢোকার, এমনকি আমাকে অনেকগুলো ফোন পর্যন্ত দিয়েছিল, কিন্তু আমি তার ফোন তুলিনি। সাদিয়া যখন চলে যায় তখন সে শুনে বিয়ে হয়ে গেছে, আর সবাই বরকনের জন্য হাত তুলে দোয়া করতেছে। তখন যেন সাদিয়ার মরে যেতে ইচ্ছে করছিল। সাদিয়ার চোখ দিয়ে অজর ধারায় পানি বের হতে থাকে। সাদিয়ার কান্না করা দেখে আজ আকাশটাও কান্না করতেছে। সাদিয়া যেন আজ নেশা করছে, তার জন্য শরীর চলতেছে না। পুরা পথ বৃষ্টিতে ভিজে ঢুলতে ঢুলতে সে চলে যায় বস্তিতে। সাদিয়াকে ভিজে আসতে দেখে তার মা বলতে থাকে, কিরে মা, আজ ভিজে আসলি যে? জ্বর হতে পারে, যা তাড়াতাড়ি কাপড় বদলে নে। মা, তুমি আজ শুধু ভেজাটা দেখলে, এই বুকের ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা দেখতে পারলে না? কি হয়েছে তোর, আর এভাবে কান্না করছিস কেন? মা, স্বামী বাবাকে একা করে দিয়ে আর একজনকে বিয়ে করেছে। কি বলছিস তুই? কবে, কখন, কাকে বিয়ে করলো? ওর ভাবির বোনকে। এই মাত্র বিয়ে হলো মা। তুই না বলতিস শামীম তোকে ভালোবাসে, তোর কষ্ট সে সহ্য করতে পারে না, তুই কান্না করলে সেও কান্না করে দেয়, তাহলে তোকে ছেড়ে আর একজনকে কেন বিয়ে করলো? স্বামী আগে সব কিছু এখনো ধরে আছে মা, আর ওর পরিবারের সবাই আমাকে ভুল বুঝে আছে। মা, আমি এখন কি করব? কি হবে আমার এখন? ও মা, আমি যে এখন একেবারে নিঃস্ব, মরতে চেয়েও যে মরতে পারতেছি না। আমি মরে গেলে বাবার চিকিৎসা কে করবে? তোমাকে কে দেখবে? আমি যে কোনো কিছুই সহ্য করতে পারতেছি না মা। আমার ভিতরে যে তোলপাড় শুরু হয়ে গেছে। মরার কথা বলিস না মা তুই, আমি আছি তো। আমি তোকে নিয়ে শামীমের পরিবারের কাছে যাব, প্রয়োজন হলে সবার হাতে পায়ে ধরে তোকে শামীমের হাতে তুলে দিব। মা, শামীম এখন তার বাসর ঘরে, আর তুমি ভালো করেই জানো আমার জিনিসের ভাগ আমি কাউকে দেই না। তাহলে আমি এখন কি করে থাকবো? আজ শামীম আর একজনকে নিয়ে খুশিতে আছে। আমি যাই, চল আমাকে নিয়ে। না মা, যে আমার দোষটাই দেখলো তার কাছে আর যাব না। তুমি চিন্তা করো না মা, আমি নিজের কোনো ক্ষতি করব না। সাদিয়া ওর মাকে আর কোনো বলতে দিল না। সাদিয়া রাতেই গোসল করে ভেজা কাপড় পাল্টে রাতে না খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। সারা রাত সাদিয়া স্বামীর সাথে কাটানো মুহূর্ত, স্বামীর বলা কথা ভেবে রাত পার করেছে, আর চোখ দিয়ে পানি ঝরেছে। আমি পরদিন সকালবেলা অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি সবাই এসেছে, কিন্তু সাদিয়া আসে নাই। তাই ম্যানেজারকে বললাম সাদিয়াকে ফোন করে অফিসে আসতে বলার জন্য। ম্যানেজার সাদিয়াকে ফোন করে আসতে বললে প্রথমে সে আসতে রাজি হয় না। তখন ম্যানেজার বলে আমি এসেছি আর আমি তাকে ডাকতেছি। তখন সাদিয়া আমার কথা শুনে তাড়াহুড়ো করে বসে থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে অফিসে আসে। আমি আমার কেবিনের জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতেছি। কাল রাতে বৃষ্টি হতে আকাশটা কেমন নীল হয়ে গেছে, আর সবকিছু দেখতে একেবারেই নতুনের মতো লাগতেছে। হঠাৎ শুনতে পেলাম, স্যার ভিতরে আসবো? আমি পিছনে ঘুরে দেখি সাদিয়া দরজার বাইরে দাঁড়িয়ে বললো কথাটা। এর আগে তো কোনোদিন আমার পারমিশন নেও না, তাহলে আজ হঠাৎ পারমিশন নিতে যাচ্ছ যে? তখন আপনি আমার ছিলেন স্যার, আর আজ আপনি অন্য কারণ। ভিতরে আসবো না বাহিরে থাকবো স্যার? আসো ভেতরে আসো। বলুন স্যার, কি করতে হবে? আজ এত দূর থেকে কথা বলতেছো যে? স্যার, এখন আপনি তো অন্য কারণ, আর আপনার স্ত্রী যদি জানে আপনি অফিসে 2 টাকার একটা মেয়ের কাছে আসছেন, তখন তিনি খুব কষ্ট পাবেন। আর এইটা আমি খুব ভালো জানি। আপন মানুষ যখন অন্য কারোর হয়ে যায় বা অন্য কারোর সাথে থাকে, তখন মরে যেতে ইচ্ছে করে স্যার। বা তুমি দেখি এখন অনেক কিছুই বলতে পারো, তা দাঁড়িয়ে কথা বলতেছো কেন? বসো। সাদিয়া চেয়ারে বসলো আমার সামনাসামনি। স্যার, একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই বলো। স্যার, কালকে বিয়ে করলেন, আজকে অফিসে চলে আসলেন,
নতুন বিয়ে করলেন, বউকে একটু সময় দেন। অফিসের কাজ তো আমরা সবাই করে নিতে পারবো স্যার। আমি চেয়ার থেকে উঠে সাদিয়ার কাছে গিয়ে ওকে দাঁড় করালাম। তারপর সাদিয়ার চোখে আমার চোখ রাখলাম। আমরা দুজনকে এক দৃষ্টিতে তাকিয়েছি, কিন্তু সাদিয়ার চোখের কোণে পানি এসে ভিড় করছে। মাত্র একদিনের ব্যবধানে আমার পাগড়িটা কেমন হয়ে গেছে। পাগড়িটার মুখের দিকে তাকাতেই বুকের ভেতরটা নড়ে উঠতেছে। তুমি কি শিওর আমার কালকে বিয়ে হয়েছে? তা নয় তো কি। আর আপনি তো সোনালির সাথে প্রেম করে রুম ডেট করেছেন, তাই তো তাকে বিয়ে করেছেন। আমি সাদিয়ার কথা শুনে বিলাপ করে হাসতে থাকলাম আর সাদিয়ার চারিদিকে ঘুরতে থাকলাম। সাদিয়া এবার একটু রাগ আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকতেছে। আমি তো হাসার মতো কথা বলি নাই, তাহলে আপনি কেন এভাবে পাগল উন্মাদের মতো হাসতেছেন? আমি সাদিয়ার কথা যতই শুনতেছি ততই হাসতেছি। সাদিয়ার মনে হয় আমার হাসি সহ্য হলো না, তাই সে আমার কেবিন থেকে চলে যেতে চাইলো। আমি খপ করে সাদিয়ার হাত ধরে ফেললাম। আরে দাঁড়াও, কই যাও? আমার বউটা দেখে খুব রাগ করেছে। আচ্ছা বলো তো, আমি বিয়ে করলে বউ রেখে তোমার সাথে এভাবে কথা বলতাম? কাকে বউ বলেন? আর আপনার তো বিয়ে হয়েছে। তাহলে শোনো, আচ্ছা মনে আছে যখন আমরা হোটেলে রাত কাটানোর জন্য যাই, তখন তুমি আর আমি হোটেলে কিছু কাগজে স্বাক্ষর করেছিলাম? হ্যাঁ, স্বাক্ষর করার পর আপনি আমাকে ছোট করে বউ ডেকেছিলেন আর হোটেল ম্যানেজারকে বলেছিলেন আমি আপনার বউ হই। সেটা হোটেলের কাগজ ছিল না, আর ওই লোকটা হোটেল ম্যানেজার ছিল না। কাগজটা ছিল বিয়ের রেজিস্ট্রি কাগজ, আর লোকটা ছিল কাজী। আমি তোমার উপর প্রতিশোধ ঠিকই নিতে চেয়েছি, তাই বলে তোমার শরীরের উপর অবৈধভাবে হাত দিতেও চাইনি। তাই তোমাকে রাষ্ট্রীয় মোতাবেক কাবিন করে রাত কেটেছি, আর তখন থেকেই তুমি আমার বউ। মানে? আরে আমাকে আগে বলতে তো দিবে নাকি? তোমাকে না নিজের চেয়েও বেশি ভালোবেসেছি। তোমার দেওয়া সব আঘাত মুখ বুঝে সহ্য করছি। যখন তুমি আমাকে মেরে দূরে ফেলে দিয়েছিলে তখন আমি অজ্ঞান ছিলাম। যখন চোখ খুলি, তারপর দেশে আসার পর তোমাকে বলতে পারতাম না। প্রতিনিয়ত তোমার কথা মনে হতো। তখন ভাবি একটা প্ল্যান করে, তাহলেও সোনালি, আমি যেন তোমার সামনে সোনালিকে নিয়ে প্রেমের অভিনয় করি, আর তুমি যেন জেলাস হও এবং আমার কাছে ফিরে আসো আর তোমাকে একটু কষ্ট দিয়ে আপন করে নিই। কিন্তু সোনালি মুম্বাই থাকার কারণে তার দেশে আসতে দেরি হয়, আর তার আগেই তোমার সাথে আমার বিয়ে রুম ডেট হয়। কিন্তু বিশ্বাস করো, তোমাকে যখন মারতাম বা কষ্ট দিতাম তখন মনে হতো আমি নিজেকে মনে হয় আঘাত দিতেছি, নিজেকে কষ্ট দিতেছি। তাহলে সোনালির সাথে রুম ডেট এটা কি তাহলে? আরে ওটাও আমাদের প্ল্যানের একটা অংশ ছিল, যাতে তুমি আমাকে উপলব্ধি করতে পারো। সেদিন রাতে সোনালি আমার রুমে ঠিকই আসে, কিন্তু তার আগে থেকে আমাদের রুমে ওর বয়ফ্রেন্ড ছিল। ওদের দুজনের ভালোবাসার মাঝে রাগ অভিমান হয়, তো ওদের দুজনকে মিলিয়ে দেওয়ার জন্যই আমি সোনালির বয়ফ্রেন্ডকে আমার রুমে নিয়ে আসি। আর পরে সোনালি আসে, আমি ওদের রুমে দিয়ে ব্যালকনিতে চলে যাই। সারা রাত মশার কামড় খেয়ে কাটাতে হয়েছে। ভালো যেহেতু তোমাকে বাসি, সে অন্য কাউকে বিয়ে করব ভাবলে কি করে? তাহলে তোমার পরিবারের সবাই যে আমাকে ওভাবে কথা বললো তা কি মিথ্যা? আরে পাগলিটা, তোমাকে পরীক্ষা করে দেখার জন্য। তুমি সেই আগের মতো গুন্ডি বদমেজাজি অহংকারে মেয়ে আছো, নাকি সত্যি বদলে গেছো? সব বুঝলাম, কিন্তু বিয়েটাও কি সাজানো ছিল না, মানে প্ল্যান করা? প্ল্যান করা ঠিকই, কিন্তু বিয়েটা সত্যি। সাদিয়া আবারও কান্না শুরু করে দিল। সাদিয়া যেন মানতে পারতেছে না বিয়ে করাটা। এই পাগলি, আবার কি হলো? কান্না করতেছো কেন? তাহলে ঠিকই তুমি সোনালীকে বিয়ে করে নিলে আর আমাকে ধোকা দিলে। আসলে সব বড় লোকের ছেলে মেয়ে এক, তাদের অনেক বউ গার্লফ্রেন্ড থাকে। এই চুপ, এত বেশি বুঝতে কে বলেছে তোমাকে? শোনো, বিয়েটা আমার সাথে সোনালীর হয়নি। তাহলে তোমার বাসার সামনে বড় করে লেখা ছিল শামীম ওয়েড সোনালী, এটা কি ভুল ছিল নাকি বিয়ে করাটা? আমি সাদিয়ার কথা শুনে হাসতে থাকলাম। হাসি থামে বললাম, সোনালীর বয়ফ্রেন্ডের নামও শামীম। পাগলি, আর সোনালী তার বয়ফ্রেন্ড শামীমকে বিয়ে করছে, বুঝলে? আর বিয়ের সময় তুমি যখন আমাকে ফোন দিয়েছিলে তখন ইচ্ছে করে আমি ফোন তুলি নাই, তোমাকে একটু বেশি কষ্ট দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমাদের বাসাতে সোনালীর পরিবার ছাড়া যে আর একটা পরিবার এবং একটা ছেলেকে দেখেছিলে, সেটাই শামীম, আর ওটা তার পরিবার, বুঝলে? এমন সময় আমার কেবিনে সোনালী আর শামীম ঢুকে বলতে লাগলো, শামীম ভাইয়া ঠিক কথাই বলেছে সাদিয়া ভাবি। আর এতদিন যে শামীম ভাইয়ের সাথে অভিনয় করেছি তা আমার স্বামীর কথা মতো, বুঝেছেন এবার? সাদিয়া আর কাউকে কোনো না বলে সোনালী আর শামীমের সামনে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো আর বলতে লাগলো, যত পারো কষ্ট দিও, যত বড় আঘাত করিও, আমি কিচ্ছু বলবো না, সবকিছু মুখ বুজে সহ্য করে যাব। প্লিজ আমাকে ছেড়ে অন্য কাউকে গ্রহণ করিও না, অন্য কোনো মেয়ের সাথে কথা বলিও না, তখন না মরে যেতে ইচ্ছে করে আমার। দেবো এক থাপ্পড় তোমাকে আমি। আর যদি মরার কথা বলতেছে তো
আমি তোমাকে ছাড়া অন্য কারো দিকে তাকাবো না বউ। আর তোমাকে হালাল করেই তোমার সাথে রুম ডেট করেছি আমি, বুঝলে? নিজেকে কখনো খারাপ মনে করবে না। আর সব বড়লোকের ছেলে মেয়েরা খারাপ হয় না। যার পরিবার যেমন তার সন্তানও তেমন, যার বাবা মা যেমন তাদের ছেলে মেয়েও তেমন, বুঝেছো? এবার পাগলিটা আমার। তারপর সেখান থেকে সাদিয়াকে নিয়ে নিচে আসি। নিচে এসে দেখি সাদিয়া সে বাইক সামনে দাঁড়িয়ে। এটা তো আমার বাইক, বিক্রি করে দিয়েছিলাম। তাও আমার লোকের কাছে, বুঝলে? তোমার জিনিস তোমার কাছেই থাকবে। লাগবে না, তুমি হলেই হবে। আমার যে সেই গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়েকে চাই। সাদিয়াকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। কিরে ছোট বৌমা, কেমন দিলাম সবাই? সাদিয়া মাকে গিয়ে জড়িত হলো। আমরা সবাই চাইতাম শামীমের জীবনে এমন কেউ আসুক যে শামীমকে ওই পুরাতন ভার্সন থেকে আধুনিক ভার্সনে তৈরি করতে পারে। আর তুমি তো তার থেকেও বেশি করেছো বোন, তোমাকে অনেক ধন্যবাদ। ভাবি সরি ওভাবে তোমাকে বলার জন্য। ছোট বৌমা, তোমার মাকে খবর দাও এখানে এসে যেন বিয়ের আলাপ করে। তার করতে হবে না ভাই সাহেব, জামাই বাবাজি আগেই লোক পাঠিয়ে আমাকে নিয়ে এসেছে। তাহলে বাবা আলোচনা শুরু করো। তারপর সাদিয়ার আমার বিয়ের তারিখ ঠিক হলো, মানে মৌলবী বিয়ে, পবিত্র কালিমা পাঠ করে স্ত্রী হিসেবে সাদিয়া গ্রহণ করা আর কি। সবকিছু ঠিকঠাক করে নিল সবাই। 2 দিন পর আমাদের বিয়ে, কিন্তু সাদিয়া আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাই বাবা সাদিয়া আর ওর মাকে এখানেই থাকতে বললো। আর সাদিয়ার বাবাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করলো। বিয়ের আগের দিন সাদিয়া বাইক নিয়ে আমাকে পেছনে তুলে কলেজে গেল। গিয়ে রিয়া, মিনা, টিনার গুন্ডামি বন্ধ করে দিল। আর সব মেয়েকে বলে দিল আমার দিকে যেন কেউ না তাকায়। আর আমি তার স্বামী। সেদিনে রিয়া, মিনা, টিনা সাদিয়ার কাছে ক্ষমা চায়, আবার বন্ধুত্ব করতে চায়, কিন্তু সাদিয়া তাদের না করে দেয়। তাহলে শামীম শেষে সফল হলি আর সাদিয়াকে তোর করেই ছাড়লি। শামীম যা প্ল্যান করেছে এতে সাদিয়া না পাসার কথা বল। এবার দাওয়াত পাবো তো মামা? তোদের দাওয়াত দেবো না তো কাদেরকে দেবো? ওদের সাথে আরো কিছু কথা বলে চলে আসলাম। তবে আগামী 20 দিন পর আমার অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা, সাথে সাদিয়ারও ফাইনাল পরীক্ষা, তবে 3য় বর্ষের। ঠিক 2 দিন পর অনেক ধুমধাম করে আমার আর সাদিয়ার বিয়ে হয়। আমাদের বিয়েতে অনেক বড় বড় মাপের লোক, আরো নানা রকম বাড়ির, মানে নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা মাগুরা ইউনিয়ন থেকেও অনেক মানুষ আসে। আমার বিয়ে উপলক্ষে শহরের সব এতিমদেরকে বাবা খাওয়ায়। সবাই আমাদের দুজনের জন্য দোয়া করে। আর এসব কিছু দেখে সাদিয়া আবেগে কেঁদে দেয়। বউ আমার বাসর ঘরে, আমি কারোর সাথে কোনো সময় না কাটিয়ে বাসর ঘরে প্রবেশ করি। বউ খাট থেকে নেমে সালাম করতে নিলে তাকে বুকে জড়িয়ে ধরি আর পায়ে সালাম করতে মানা করি। তারপর দুজনে উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করি আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য। আমার গিফট কই? আমি সাথে সাথে সেই দিনের সেই স্বর্ণের চেনটা বের করে দেই। আরে এটা তো আমার বাবা মা আমাকে দিয়েছিল, আর তুমি তা আমার কাছ থেকে নিয়ে এক মহিলার ক্ষতিপূরণ দিতে চেয়েছিলে। মহিলাকে আমার কাছ থেকে টাকা দেই আর এটা রেখে দেই তোমাকে দেবো বলে, কিন্তু যতবার দিতে গেছি কোনো না কোনো কারণে ভুলে যেতাম। তাই ঠিক করেছিলাম তোমাকে আমার ঘরে তুলেই দেবো। সত্যি তুমি মহান, তোমার চরণ দুটো দিবে, আমি চুমু দিব। ধর এসব কথা বাদ দাও তো, আজ আমাদের বাসর, চলো শুরু করি। তারপর শুরু হয়ে গেল রাত্রের রোদ। এদের দুজনকে আনার মিশন, একজনকে নিয়ে আসার মিশন। সবাই চোখ বন্ধ করুন, বউ আমার লজ্জা পাচ্ছে, তাই যা করার আমি করব, আমি দেখবো। ফ্লাইট অফ।